ডিজাইন, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন, এটার জন্য একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া থাকবে, সেখান থেকে ডিজাইনটা করতে হবে। তো ট্রানজিশন ডায়াগ্রাম এখানে যেটা দেয়া আছে, এখানে দেখো ডায়াগ্রামটা, এখানে 4টা স্টেট আছে, এই যে 0 0 0 1 1 0 1 1, যে অর্ডারে থাকুক কোনো সমস্যা নেই। ওই যে এর আগের ক্লাসে অ্যানালাইসিস পড়ানোর সময় বলছিলাম, তুমি যেই অর্ডারেই তুমি স্টেট গুলা লিখো না কেন, তোমার ট্রানজিশন তুমি ওই যে যেই টেবিলটা থাকে ট্রানজিশন টেবিল, সেই ট্রানজিশন টেবিল থেকে যে ট্রানজিশন গুলা সেইটা ঠিক মতো আঁকলে আর ইনপুট আউটপুট লিখতে পারলেই হবে। তুমি ক্লকওয়াইজ লিখতেছো না অ্যান্টি ক্লকওয়াইজ লিখতেছো, কোন সিকোয়েন্স লিখতেছো সেটা ম্যাটার করে না, তুমি ঠিক মতো আঁকতে পারলেই হবে। তো এখানে আমি যদি নর্মাল সিকোয়েন্স, এখানে ওরা নর্মাল সিকোয়েন্সে লিখছে 0 0 0 1 1 0 1 1, এই অর্ডারে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে ওরা স্টেট গুলা লিখছে, কোনো সমস্যা নাই। এখন আমরা দেখি যে কোন স্টেট থেকে কোন ইনপুটের জন্য কোন নেক্সট স্টেট কি হয়েছে, সেগুলো আমরা এখন দেখবো আগে এই ডায়াগ্রাম থেকে। প্রথমে 0 0 থেকে দেখি। 0 0 থেকে, আর এখানে যে 0 1 গুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে ইনপুট, ইনপুট 0 অথবা ইনপুট 1। তো এখন 0 0 থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 0 0, আর 0 0 থেকে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট 0 1। এরপর 0 1 থেকে দেখি, 0 1 থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট 1 0, আর 0 1 থেকে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট 0 1, এই জন্য সেলফ লুপ। তারপরে 1 0 থেকে ইনপুট 0 এর জন্য 1 0 নেক্সট স্টেট, আর ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 1 1, আর লাস্ট 1 1 থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট 1 1, আর ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট 0 0। তো এই হচ্ছে এই ডায়াগ্রামটা দেয়া আছে, ট্রানজিশন ডায়াগ্রাম। এখন এখানে এর আগে অ্যানালাইসিস করার সময় যেমন যখন ট্রানজিশন ডায়াগ্রাম আঁকার পরে বলা হয়েছিল যে স্ল্যাশের আগে ইনপুট, স্ল্যাশের পরে আউটপুট, তো এখানে তো ওরকম স্ল্যাশ দিয়ে কিছু নাই। স্ল্যাশ দিয়ে কিছু নাই মানে হচ্ছে এই যে ডায়াগ্রামটা দেয়া আছে এখানে কোনো আউটপুট নাই, এক্সটার্নাল আউটপুট একটা আছে না সিকোয়েন্সিয়াল সার্কিটে, সেই এক্সটার্নাল আউটপুটটা এখানে নাই। তো যেটা নাই, ধরো তুমি যখন এখান থেকে ট্রানজিশন মানে টেবিলটা যখন কনস্ট্রাক্ট করবা তখন আউটপুটের কোনো কলাম থাকবে না। যদি স্ল্যাশ দিয়ে কোনো ভ্যালু দেয়া থাকতো, সেটা যত বিট হোক, যদি স্ল্যাশ দিয়ে 1 বিটের কোনো ভ্যালু দেয়া থাকতো 0 বা 1, তার মানে একটা আউটপুট আছে, এক্সটার্নাল আউটপুট 1 বিটের আউটপুট আছে। যদি স্ল্যাশ দিয়ে 2 বিট কিছু লেখা থাকতো, 2 বিটের কম্বিনেশন, তার মানে এক্সটার্নাল আউটপুট 2টা, তখন নাম্বারিং করতে হবে Z1 Z2 এভাবে। তো এখানে স্ল্যাশ দিয়ে কিছুই দেয়া নাই মানে এখানে কোনো এক্সটার্নাল আউটপুট নাই। তো যেটা নাই, তা ডিজাইনের সময় কিছু করার নাই, সে টেবিলে কোনো এক্সটার্নাল আউটপুটের কলাম থাকবে না, এটাই। এখন ইনপুট এখানে কয়টা মানে কত বিটের বা এক্সটার্নাল ইনপুট কয়টা, এখানে সব জায়গাতেই দেখতে পাচ্ছ যে হয় 0 না হয় 1, 1 বিট করে, তার মানে এক্সটার্নাল ইনপুট একটা। যদি এক্সটার্নাল ইনপুট 2টা থাকতো তাহলে কিন্তু 2 বিটের কম্বিনেশন থাকতো, প্রত্যেকটা ট্রানজিশনে 2 বিটের কম্বিনেশন, সেটা 0 0 0 1 1 0 1 1 যে কোনোটাই হতে পারে, এভাবে থাকতো। তো এখানে 1 বিট করে 0 বা 1, তার মানে এই সার্কিটের যেটা আমরা ডিজাইন করব সেখানে এক্সটার্নাল ইনপুট হচ্ছে একটা, আর এখানে ওই সার্কিটে কোনো এক্সটার্নাল আউটপুট নাই, সেটা আমরা ট্রানজিশন ডায়াগ্রাম থেকে বুঝতে পারব। এক্সটার্নাল আউটপুট থাকলে স্ল্যাশ দিয়ে 1 বিট বা 2 বিট কিছু একটা থাকতো। এখন এই ট্রানজিশন ডায়াগ্রাম থেকে ডিজাইন করতে বলছে, ডিজাইন দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ। যেই ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে হবে সেটা অবশ্যই কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে, এবং যে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলবে তোমাকে সেটা দিয়েই করতে হবে, ইচ্ছা মতো ডিজাইন করলে চলবে না। তো ডিজাইন করার সময় এখন জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা লাগবে, এক্সাইটেশন টেবিল এখানে লেখা আছে, এটা জেকে ফ্লিপ ফ্লপের। এখন
টেবিল কনস্ট্রাক্ট করব। এখন আমরা যে টেবিলটা কনস্ট্রাক্ট করব এইটাকে বলে হচ্ছে এক্সাইটেশন টেবিল। ঠিক আছে, এক্সাইটেশন টেবিল কেন? আমরা প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থেকে এই ইনপুটে কি দিতে হবে সেটা আমরা এখন বের করব। এখন প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থেকে আমরা এই যে ফ্লিপ ফ্লপ, তো জেকে ফ্লিপ ফ্লপ, এখন কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? জেকে ফ্লিপ ফ্লপ দুইটা লাগবে, কারণ স্টেট গুলো দেখো 2 বিট করে আছে, এগুলো তো স্টেট, প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট একই জিনিস, স্টেট 2 বিট আছে, তার মানে আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। সো দুইটা জেকে ফ্লিপ ফ্লপ মানে J1 K1 J2 K2। সো J1 K1 ইনপুট গুলো বের করতে হবে, J2 K2 ইনপুট গুলো বের করতে হবে। তো আমাদের এখন টেবিল যেটা আমরা কনস্ট্রাক্ট করব সেখানে এই জেকে ফ্লিপ ফ্লপ যে দুটো ইউজ করব J1 K1 J2 K2, এগুলোর ইনপুট গুলো আমরা এখন বের করব এক্সাইটেশন টেবিল ইউজ করে। এই কারণে এই টেবিলটার নাম হচ্ছে এক্সাইটেশন টেবিল। মানে এটা তো এক্সাইটেশন টেবিল জেকে ফ্লিপ ফ্লপের, আর এখন আমরা যে এই ট্রানজিশন ডায়াগ্রামের জন্য যে ডিজাইনটা করব সেটার জন্য যে টেবিলটা এখন কনস্ট্রাক্ট করব সেটার নামও এক্সাইটেশন টেবিল, কারণ আমরা প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থেকে ফ্লিপ ফ্লপের ইনপুট বের করব। সো ওটাকে এক্সাইটেশন টেবিলই বলা হয়। এখন কলামগুলো আগে রেডি করি। প্রথমে হচ্ছে প্রেজেন্ট স্টেট। তো প্রেজেন্ট স্টেট তো এই যে দুইটা Q1n Q2n, তো নেক্সট স্টেটও দুইটা Q1n+1 Q2n+1। এখন নেক্সট স্টেট হচ্ছে কোন দুইটা ইনপুটের ফাংশন? নেক্সট স্টেট লজিক, এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট, এই দুইটা ইনপুটের ফাংশন। তো এক্সটার্নাল ইনপুট এখানে এই যে হয় 0 না হয় 1, এই জন্য x0 আর x1 এর জন্য দুইটা আলাদা আলাদা কলাম, মানে এখানে এক্সটার্নাল ইনপুট তো একটা, নাম দিলাম x, তাহলে 0 এর জন্য একটা কলাম বানাবো, 1 এর জন্য আরেকটা কলাম, দুইটা আলাদা আলাদা কলাম বানালাম। এরপরে যখন মানে নেক্সট স্টেট হচ্ছে এই যে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের ফাংশন। সো এখানে তো কম্বিনেশন আছেই, আর এদিকে এক্সটার্নাল ইনপুট 0 এর জন্য একটা কলাম আছে, এক্সটার্নাল ইনপুট 1 এর জন্য আলাদা আরেকটা কলাম করা হলো। সো এটার কলাম বানানো শেষ, ভ্যালু নিয়ে আমরা পরে কথা বলবো। এরপরে বের করবো ফ্লিপ ফ্লপ ইনপুটস। আসল কাজ হচ্ছে যে ডিজাইন করার সময় এখন মেইন কাজ হচ্ছে ফ্লিপ ফ্লপ গুলোর ইনপুটে কি কি দিতে হবে ভ্যালু, সেটাই আমরা এখানে বের করব। এই কারণে ফ্লিপ ফ্লপ ইনপুটস এটার জন্য একটা কলাম হবে, এই কলামে অনেক কিছু থাকবে। ফ্লিপ ফ্লপ ইনপুটস এর x0 এর জন্য একটা আলাদা কলাম হবে, x ইনপুট 1 এর জন্য আলাদা কলাম হবে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ ইনপুটস মানে ওই যে এক্সাইটেশন, আর এক্সাইটেশন মানে হচ্ছে ওই যে নেক্সট স্টেট থেকে যে আউটপুটটা পাওয়া যায় ওটার নামই তো এক্সাইটেশন। সো এটাও কিন্তু এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের ফাংশন হবে। সো এখানে এক্সটার্নাল ইনপুট এই যে x0 এর জন্য একটা কলাম হবে, x1 এর জন্য আরেকটা কলাম হবে। এখন ইনপুট গুলো আমরা নামগুলো লিখবো, যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, তো J1n K1n একটা আলাদা কলাম, তার পাশে J2n K2n আরেকটা কলাম। ঠিক একইভাবে x ইনপুট 1 এর জন্য J1n K1n আরেকটা কলামে J2n K2n। সো x ইনপুট 0 এর জন্য J1 K1 J2 K2 বের করব, x ইনপুট 1 এর জন্য J1 K1 J2 K2 বের করব। সো এই কলামগুলো রেডি করা হলো। এখন প্রেজেন্ট স্টেট তো চার মানে দুই বিট যেহেতু, সো চারটা কম্বিনেশন, সেটা গ্রে কোড সিকোয়েন্সে লেখা হলো। এটা এর আগেও যখন অ্যানালাইসিস গত ক্লাসে পড়ানো হয়েছে তখনও বলছিলাম যে যখনই দুই ভেরিয়েবল থাকবে চারটা কম্বিনেশন লেখার সময় সবসময় গ্রে কোড সিকোয়েন্সে লিখবা, কারণ পরবর্তীতে যখন কে ম্যাপ করার দরকার হবে তখন গ্রে কোড সিকোয়েন্সে থাকলে কে ম্যাপ করতে ইজি হবে। সেটাই যে এখন দেখতে পাবো কে ম্যাপ করতে কিভাবে ইজি হবে, এই ডিজাইনটা যখন পুরাটা বুঝাবো তখন দেখতে পাবো। তো গ্রে কোড সিকোয়েন্স লেখা হলো। এখন নেক্সট স্টেট কলাম, নেক্সট স্টেট কলামে এই যে x ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট গুলা কি আর x ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট গুলা কি, সেটা আমরা কোথা থেকে পাবো? এই ট্রানজিশন ডায়াগ্রাম থেকে পাবো। এই যে প্রথমে ধরো ওই প্রেজেন্ট স্টেট 0 0 থেকে, প্রেজেন্ট স্টেট 0 0 থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট 0 0, সেটাই লেখা হলো। ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট 0 0 আর ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট 0 1। সো এই যে 0 1, এরপর 0 1 থেকে 0 1 থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট 1 0, এই জন্য ইনপুট 0 এর ওখানে 1 0 লেখা হলো নেক্সট স্টেট, আর ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট 0 1, এই যে 0 1। এরপরে 1 1 থেকে 1 1 হচ্ছে এটা, ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট 1 1,
1 1, আর ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট 0 0, এই জন্য 0 0, আর 1 0 থেকে ইনপুট 0 এর জন্য 1 0, আর ইনপুট 1 এর জন্য হচ্ছে 1 1। সো এই যে ট্রানজিশন ডায়াগ্রাম থেকে এখানে এই নেক্সট স্টেট গুলা কোন ইনপুটের জন্য নেক্সট স্টেট কি সেগুলো লেখা হলো, প্রেজেন্ট স্টেটটা আছে। সো এটা নেক্সট স্টেটটা লেখার জন্য এই ট্রানজিশন ডায়াগ্রামটা দেখে দেখে লিখতে হবে, সেটা যেরকম ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া থাকবে। এখানে যেমন দেয়া আছে সবসময় সেম ডায়াগ্রাম থাকবে তা তো না, ট্রানজিশন ডায়াগ্রাম তো ডিফারেন্ট হতে পারে। সো ওভাবে ট্রানজিশন ডায়াগ্রাম দেখে দেখে নেক্সট স্টেট গুলা লিখতে হবে। তাহলে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের কলামগুলো লেখা হয়ে গেল। এখন ফাইনাল যে কাজটা, যে ফ্লিপ ফ্লপের ইনপুট বের করতে হবে, J1 K1 J2 K2। তো সেটার জন্য JK ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা লাগবে, তো সেটা এখানে আছে। এখন কিভাবে বের করব, প্রথমে দেখি কোথায়, এখানে 2 বিট করে যে আছে কোনটা কি। এই 2 বিটের এই কলামটা হচ্ছে Q1N, এই কলামটা হচ্ছে Q2N, ঠিক আছে। তারপরে x ইনপুট 0 কলামে 2 বিট করে যেটা আছে এটা হচ্ছে Q1N+1, এটা Q2N+1। একইভাবে x ইনপুট 1 এর কলামে 2 বিট করে যেগুলো আছে প্রথম বিটগুলো হচ্ছে Q1N+1, সেকেন্ড বিটগুলো হচ্ছে Q2N+1। এটা অ্যানালাইসিস বোঝানোর সময় ওইভাবে বোঝানো হয়েছিল যে কোনটা কোন স্টেজ, সেটা এটা বোঝানো হয়েছিল, এখানেও একই রকম। এখন আমরা যখন J1 K1 বের করব, সেটা x ইনপুট 0 এর জন্য হোক আর x ইনপুট 1 এর জন্য হোক, আমরা প্রথমে J1 K1 বের করব। সেই J1 K1 বের করার জন্য এখানে আমার কোনগুলো লাগবে, আমরা এখানে কিভাবে বের করি, এক্সাইটেশন টেবিল, যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট থেকে আমরা J আর K ইনপুট কি হবে সেটা ডিটারমাইন করি। যেমন এটা প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, ইনপুটে দিতে হবে J ইনপুটে দিতে হবে 0 আর K ইনপুটে দিতে হবে ডোন্ট কেয়ার। এভাবে প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, তাহলে ইনপুট কি দিতে হবে, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, তখন ইনপুটে কি দিতে হবে। ঠিক একইভাবে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, তখন ইনপুটে কি দিতে হবে। এভাবেই তো এক্সাইটেশন টেবিলটা আমরা কনস্ট্রাক্ট করি। এখানেও একইভাবে ইনপুটগুলো কি দিতে হবে সেটা আমরা ডিটারমাইন করব। যখন তুমি J1 K1 বের করবা তখন তুমি কোন দুইটা স্টেট কম্পেয়ার করবা, Q1N আর Q1N+1। এটা তো জেনারেল এক্সাইটেশন টেবিল, এখানে তো এখন নাম্বারিং আছে, 1 2 করে নাম্বারিং আছে। সো তুমি যখন J1N K1N বের করবা তখন তুমি কোনগুলা কম্পেয়ার করবা, Q1N আর Q1N+1। সেখান থেকে তুমি J1 K1 ইনপুট গুলা লিখবা। তো এখানে এখন Q1N আর Q1N+1 কোথায় কোথায় আছে, এই কলামটি Q1N প্রেজেন্ট স্টেট, আর এই কলামটা হচ্ছে x ইনপুট 0 এর জন্য এইটা Q1N+1, আর এটা x ইনপুট 1 এর জন্য Q1N+1। এখন আমরা প্রথমে x ইনপুট 0 এর জন্য J1 K1 বের করব। তখন কোন দুইটা কম্পেয়ার করব, Q1N এটা তো ফিক্সড, আর x ইনপুট 0 এর জন্য যে Q1N+1 আছে সেটা কম্পেয়ার করব। Q1N আর x ইনপুট 0 তে Q1N+1, এই দুইটা থেকে কম্পেয়ার করে আমরা এই J1 K1 বের করব। x ইনপুট 0 এর জন্য J1 K1 বের করব। তো এখানে যদি এভাবে মার্ক করে দেয়া আছে এটা বোঝানোর জন্য, তুমি যখন প্র্যাকটিস করবা বা পরীক্ষায় আসবে এত এরকম মার্ক করবে না, মার্ক করলে যেটা হবে অনেক ঘিঞ্জি হয়ে যাবে। পরবর্তীতে দেখবা টেবিল তো পুরোটা কমপ্লিট হয় নাই, পরে দেখবা যে সবই যদি এভাবে মার্ক করতে থাকো তারপরে দেখা যাবে এই পোর্শনটা প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের পোর্শনটা একদম ঘিঞ্জি হয়ে গেছে। আমি এখানে মার্ক করে অ্যারো দিয়ে রাখছি এটা বোঝানোর জন্য যে আমি কোন কলাম দুইটা কম্পেয়ার করে করে J1 K1 আমি ডিটারমাইন করতেছি। সো এটা হচ্ছে Q1N আর এটা হচ্ছে x ইনপুট 0 তে Q1N+1। এই দুইটা থেকে আমরা এখন x ইনপুট 0 তে J1 K1 বের করব। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, 0 ডোন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, 1 ডোন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, ডোন্ট কেয়ার 0। প্রেজেন্ট স্টেট 1, এটাও নেক্সট স্টেট 1, ডোন্ট কেয়ার 0। সো এই যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট কোনটার জন্য ইনপুট কত সেই অনুযায়ী কিন্তু এটা লেখা হলো। সো J1 K1 কিভাবে লেখা হলো বোঝা গেছে, x ইনপুট 0 তে
জি ম্যাম। এরপরে এক্স ইনপুট 1 এর জন্য J1 K1 বের করব, এটা পরের স্লাইডে আছে। এক্স ইনপুট 1 এর জন্য J1 K1 বের করব, তাহলে কোন দুইটা কম্পেয়ার করব? Q1n আর এক্স ইনপুট 1 এ Q1n প্লাস 1, এই কলাম আর এই কলাম দুইটা থেকে এই এক্স ইনপুট 1 এ J1 K1 বের করব। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, 0 ডোন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, এটাও সেম, 0 ডোন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, ডোন্ট কেয়ার 1, আর প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, ডোন্ট কেয়ার 0। এভাবে J1 এক্স ইনপুট 1 এর জন্য J1 K1 বের করলাম। এখন যখন তুমি এই যে এরকম এক্স ইনপুট 0 তে J1 K1 আর এক্স ইনপুট 1 এ J1 K1 বের করতেছো, তখন যখন এক্স ইনপুট 0 এর জন্য বের করতেছো তখন এক্স ইনপুট 0 তে Q1n প্লাস 1 টা আর Q1n এর সাথে কম্পেয়ার করে তারপরে বের করতেছো। আবার যখন এক্স ইনপুট 1 এর জন্য J1 K1 বের করতেছো তখন এক্স ইনপুট 1 এ যে Q1n প্লাস 1 আছে সেটার সাথে কম্পেয়ার করে বের করতেছো। সো তুমি কখন কোনটার জন্য কম্পেয়ার করতেছো, কোনটা কম্পেয়ার করতেছো সেটার কিন্তু ঠিকমতো হিসাব রাখা লাগবে। সাপোজ এক্স ইনপুট 0 এর জন্য তুমি Q1n প্লাস 1 কম্পেয়ার তো করতে হবে, তুমি ভুলে সেকেন্ড কলাম কম্পেয়ার করে ফেললা এটার সাথে, তাহলে কি সেটা হলো? তোমার সেকেন্ড কলামটা হচ্ছে বা সেকেন্ড বিট গুলো হচ্ছে Q2n প্লাস 1 এর জন্য। সেখানে তুমি J1 K1 বের করার টাইমে Q2n প্লাস 1 এর কলামের সাথে যদি Q1n কম্পেয়ার করে ফেলো ভুল করে, তাহলে তো হলো না। ঠিকঠাক মতো কোন কলামের সাথে তুমি কোনটার সাথে কোনটা কম্পেয়ার করবা যখন যে ইনপুট বের করতে যাবা সেটার কিন্তু ঠিকমতো হিসাব রাখা লাগবে। যখন এক্স ইনপুট 0 এর জন্য তখন এক্স ইনপুট 0 এর জন্য, যখন এক্স ইনপুট 1 এর জন্য বের করবো তখন এক্স ইনপুট 1। এখন তুমি আবার যদি এই Q1n প্লাস 1 এর বদলে ভুল করে সেকেন্ড কলামের ভ্যালুগুলো কম্পেয়ার করে করে ইনপুট বের করো তাহলে তো ভুল আসবে। তো সেটা ঠিকমতো হিসাব রাখতে হবে, খেয়াল রাখতে হবে। J1 K1 বের করা হয়ে গেল। ঠিক একইভাবে এখন J2 K2 বের করব, সেটা পরের স্লাইডে দেখানো আছে আলাদাভাবে। পরের স্লাইডে এই যে এই টেবিলটা, এটা তো এই মাত্র দেখালাম। এখন এই টেবিলটা J2 K2 বের করার জন্য আলাদাভাবে টেবিলটা কনস্ট্রাক্ট করছি আমি, আলাদাভাবে বোঝানোর জন্য যে এই J1 K1 এর কলাম দুইটা ব্ল্যাঙ্ক রেখে শুধু J2 K2 কিভাবে বের করবা সেটা দেখানোর জন্যই আলাদাভাবে টেবিলটা আঁকছি। তুমি যখন টেবিল আঁকবা লিখবা তখন তুমি এভাবে আলাদা আলাদা না, তুমি একটা টেবিলেই লিখবা। এখানে বোঝানোর সুবিধার জন্য আমি এই J1 K1 এর কলাম দুইটা ব্ল্যাঙ্ক রেখে J2 K2 দেখাচ্ছি। না হলে এই টেবিলের মধ্যে যদি আমি এখন দেখাই তখন এই J1 K1 আছে, তখন J2 K2 টা বুঝাতে গেলে তখন একটা অসুবিধা হবে। এই কারণে আমি আলাদা একটা টেবিল কনস্ট্রাক্ট করে নিয়েছি সেটা বোঝানোর জন্য। কিন্তু খাতায় তুমি যখন পরীক্ষার খাতায় লিখবে তখন একটা টেবিলেই সব একবারই কনস্ট্রাক্ট করো, এত আলাদা আলাদা লিখতে হবে। এখন J2 K2 বের করব, তাহলে প্রথমে x ইনপুট 0 এর জন্য J2 K2 বের করব। তাহলে কি কি কম্পেয়ার করব? Q2n, এটা Q2n প্লাস 1, এইটাও Q2n প্লাস 1। হ্যাঁ, Q2n আর Q2n প্লাস 1 থেকে J2 K2 বের করবা। এটা Q2n, এটা হচ্ছে x ইনপুট 0 এর জন্য Q2n প্লাস 1 আর এটা x ইনপুট 1 এর জন্য Q2n প্লাস 1। এখন আমরা x ইনপুট 0 এর জন্য আগে বের করব। সো Q2n আর x ইনপুট 0 এর জন্য Q2n প্লাস 1 এই কলাম দুইটা থেকে বের করব। সো প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, 0 ডোন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, ডোন্ট কেয়ার 1। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, ডোন্ট কেয়ার 0। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, 0 ডোন্ট কেয়ার। এরপর x ইনপুট 1 এর জন্য J2 K2, তাহলে কোন দুইটা কম্পেয়ার করব? Q2n আর এইদিকে x ইনপুট 1 এর জন্য Q2n প্লাস 1, এই দুটো কলাম। সো প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, 1 ডোন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, ডোন্ট কেয়ার 0। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, ডোন্ট কেয়ার 1, আর প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, 1 ডোন্ট কেয়ার। তাহলে J2 K2 বের করা হয়ে গেল x ইনপুট 0 এর জন্য, x ইনপুট 1 এর জন্য। এখন পুরা টেবিলটা দেখতে হবে এরকম, ঠিক আছে? J1 K1, J2 K2 সব বের করার পরে পুরো এক্সাইটেশন টেবিলটা দেখতে এরকম হবে। এখন
কে ম্যাপ করে এই J1 K1 J2 K2 এর এক্সপ্রেশন বের করতে হবে, কারণ এক্সপ্রেশন বের না করলে এই লজিক ডায়াগ্রাম আঁকা যাবে না। এই কারণে আগে কে ম্যাপ করতে হবে, তারপরে যে এক্সপ্রেশন পাবো সেই অনুযায়ী লজিক ডায়াগ্রামটা আঁকতে হবে, তাহলে পুরো ডিজাইনটা হবে। ডিজাইন তো এটাই, তুমি যে ইকুয়েশন বের করো, মানে এখানে যেমন এমনিতে কি যখন কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকে বা কিছু, তুমি ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করো, এখন এখানে ট্রুথ টেবিল না, এখানে এক্সাইটেশন টেবিল কনস্ট্রাক্ট করতে হবে। তারপরে কি করো, কে ম্যাপ করে ইকুয়েশন বের করো, এখানেও তাই। তারপরে ইকুয়েশন থেকে লজিক ডায়াগ্রাম আঁকো, এখানেও এই একই জিনিস। সো এখন আমরা এই J1 K1 J2 K2 এর এক্সপ্রেশন গুলো বের করব। তো কে ম্যাপ করা লাগবে। কে ম্যাপ করার জন্য এখন কত ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে সেটা তুমি কিভাবে বুঝবা। এই যে ইনপুট গুলো বললাম, ফ্লিপ ফ্লপ ইনপুটস হচ্ছে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের ফাংশন। ফ্লিপ ফ্লপ ইনপুট মানে ওটাকে আরেকটা নাম হলো এক্সাইটেশন। ফ্লিপ ফ্লপের যে ইনপুট মানে হচ্ছে ওই ব্লক ডায়াগ্রামটা, যদি এখন দেখাচ্ছি না, ব্লক ডায়াগ্রামটা দেখে নিবা সিকোয়েন্সিয়াল সার্কিটের, যে নেক্সট স্টেট লজিকের যে আউটপুট যেটার নাম এক্সাইটেশন, সেটা মেমোরি এলিমেন্টস ইনপুট হিসেবে যায়। তো মেমোরি এলিমেন্টস এর ইনপুট মানে ফ্লিপ ফ্লপের ইনপুট, তো সেই ফ্লিপ ফ্লপের ইনপুটের নামই তো এক্সাইটেশন। তো ওই এক্সাইটেশন মানে নেক্সট স্টেট লজিকের আউটপুট, সেটাই তো এক্সাইটেশন। তো ওই আউটপুট লাইনটা কোন দুইটা ইনপুটের ফাংশন, এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট। সো তুমি যখন এই J1 K1 J2 K2 এর জন্য কে ম্যাপ করবা, তখন তোমাকে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট মিলে টোটাল যত ভেরিয়েবল হবে তত ভেরিয়েবলের কে ম্যাপ ইউজ করে তারপরে গ্রুপ করে এক্সপ্রেশন বের করতে হবে। এখন এখানে কত ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে দেখি। এখানে আমাদের এক্সটার্নাল ইনপুট হচ্ছে একটা x, আর প্রেজেন্ট স্টেট হচ্ছে দুইটা Q1n Q2n, সব মিলে তিনটা ভেরিয়েবল। এখানে আমার 3 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে ইনপুটের ইকুয়েশন গুলো বের করার জন্য। ঠিক আছে, এভাবেই কিন্তু কত ভেরিয়েবল লাগবে সেটা তুমি এভাবেই ডিটারমাইন করবা, যে এক্সটার্নাল ইনপুট কয়টা আর প্রেজেন্ট স্টেট কয়টা, সব মিলায় টোটাল যতটা তত ভেরিয়েবলের কে ম্যাপ তোমাকে ইউজ করতে হবে। এখানে টোটাল 3 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে। তো এই যে 3 ভেরিয়েবলের কে ম্যাপ, এই স্ট্রাকচারটা ইউজ করা হলো। এটা আমার হাতে লেখা আর এটা হচ্ছে বইয়ের ছবি। ঠিক আছে, একই ইকুয়েশন আসবে, বইতে ওরা এই 3 ভেরিয়েবলের এই স্ট্রাকচারটা ইউজ করছে। এবং এর আগে তোমাদেরকে যখন কে ম্যাপ বোঝানো হয়েছিল তখন বলাই হয়েছিল যে এই স্ট্রাকচারেই করবা। পরবর্তীতে এটা তো আর একটা স্ট্রাকচার, বলা হয়েছিল যে পরবর্তীতে এই স্ট্রাকচারটা লাগবে, যখন লাগবে তখন বোঝানো হবে। এই যে এখন লাগবে। এখন এটা এই স্ট্রাকচারটা ইউজ করলে সুবিধা কি, মানে এইটা করা যাবে না কেন, করা যাবে, কিন্তু এই স্ট্রাকচার ইউজ করলে সুবিধাটা কোথায় সেটা আমি এখন দেখাই। প্রথমে হচ্ছে আমরা J1n এর এক্সপ্রেশন বের করব। তো J1n এর এক্সপ্রেশন, এই যে 3 ভেরিয়েবল, তো আমরা এই স্ট্রাকচারে যদি কে ম্যাপ আঁকি তাহলে এইদিকে দুইটা ভেরিয়েবল হবে Q1n Q2n, আর এইদিকে ধরলাম x। সো 2 ভেরিয়েবলের এই যে 4টা কম্বিনেশন গ্রে কোড সিকোয়েন্সে লেখা হলো, আর এটা 0 আর এটা 1। এখন দেখো J1n এর x ইনপুট 0 এর জন্য ভ্যালুগুলো কি কি। J1n এখানে যা ভ্যালুগুলো আছে আর এখানে J1n এর যে ভ্যালুগুলো আছে সেগুলোই তো কে ম্যাপে বসাতে হবে, তারপরে গ্রুপ করব। সো J1n এর এখানে ভ্যালুগুলো কি কি, 0 1 ডোন্ট কেয়ার। আর এইদিকে x ইনপুট 1 এর ক্ষেত্রে J1n এর ভ্যালুগুলো কি কি, 0 0 ডোন্ট কেয়ার। এগুলাই তো এখন কে ম্যাপে বসাবো। এখন এটা কোন অর্ডারে আছে, Q1n Q2n গ্রে কোড সিকোয়েন্সে আছে। এই কারণে এই যে এটাও Q1n Q2n গ্রে কোড সিকোয়েন্সে আছে, তার মানে টেবিলের যে স্ট্রাকচার আর কে ম্যাপের স্ট্রাকচার সেম আছে। এটাও যেহেতু আমি গ্রে কোড সিকোয়েন্সে আগে থেকে লিখে রাখছি, আর কে ম্যাপে তো আমার এভাবে গ্রে কোড সিকোয়েন্স লিখতেই হবে, অন্য কোনো সিকোয়েন্সে লেখা যাবে না। এখন দেখো Q1n Q2n এর এই টেবিলের এই কলামটা আর এই কলামটা কিন্তু এখন সেম আছে। তাহলে x ইনপুট 0 এর জন্য J1n এর যে ভ্যালুগুলা 0 1 ডোন্ট কেয়ার সরাসরি এভাবে বসাই দিলেই হবে, কারণ সিকোয়েন্স তো এভাবেই আছে 0 0 0 1 1 1 1 0, এই গ্রে কোড সিকোয়েন্সে আছে। তো তোমাকে J1n এর জন্য এই যে দুইটা, এই কলামটা আর এই কলামটা জাস্ট সরাসরি কে ম্যাপে ভ্যালুগুলো বসাই দিলেই হলো। J1 x ইনপুট 0 এর জন্য x ইনপুট 0 এর কলাম এইটা, তাহলে J1n এর ভ্যালু হচ্ছে 0 1 ডোন্ট কেয়ার।
সেটা সরাসরি বসাই দেওয়া হলো। আর এক্স ইনপুট 1 এর জন্য এই J1n এর ভ্যালুগুলো হচ্ছে এগুলা, সেটাই 0 0 ডোন্ট কেয়ার সরাসরি বসাই দেওয়া হলো। কেন সরাসরি বসাই দিতে পারলাম? কারণ আমার টেবিলে Q1n Q2n এর সিকোয়েন্স গ্রে কোড সিকোয়েন্সে আছে, আর কে ম্যাপে তো গ্রে কোড সিকোয়েন্সে রাখতেই হবে। সো J1n এর এই ভ্যালুগুলো ওই সিকোয়েন্সেই আছে, তো আমি সরাসরি বসাই দিলেই হলো। বা J1n এর এই এক্স ইনপুট 1 এর জন্য J1n এর ভ্যালুগুলো ওই সেম সিকোয়েন্সে আছে, গ্রে কোড সিকোয়েন্সে আছে। সো ইনপুটের ভ্যালুগুলো সরাসরি বসাই দিলেই হলো। সো এটার জন্য তোমাকে কম্বিনেশন দেখে দেখে কোন সেলে কোনটা বসবে, কারণ এখানে তো তোমার ইনপুটে 0 আছে, 1 আছে, ডোন্ট কেয়ারও আছে, সবই আছে। সো কোন সেলে 0 হবে, কোন সেলে 1 হবে, কোন সেলে ডোন্ট কেয়ার হবে, তোমাকে কম্বিনেশন ধরে ধরে প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা করে ভ্যালু বসানো লাগবে না, ওই কষ্টটা করা লাগবে না। তুমি যদি এই টেবিলটাই যদি ওই গ্রে কোড সিকোয়েন্স কনস্ট্রাক্ট করে তারপরে ইনপুট গুলো বের করো, তাহলে তোমার ওই কে ম্যাপ করার সময় কে ম্যাপে কোন সেলে কোন ভ্যালু বসবে সেটার জন্য তোমাকে কম্বিনেশন ধরে ধরে সেল অনুযায়ী ভ্যালু বসানো লাগবে না। সরাসরি J1n এর এক্স ইনপুট 0 এর জন্য J1n আর এক্স ইনপুট 1 এর জন্য J1n এর ভ্যালুগুলা টেবিল থেকে সরাসরি কে ম্যাপে ভ্যালু বসাই দিলেই হবে। আর এই স্ট্রাকচারে কে ম্যাপ যদি ইউজ করো তাহলে কিন্তু সেটা হচ্ছে এই কে ম্যাপের স্ট্রাকচারে ধরো এটা এইদিকে তো একটা ভেরিয়েবল পাওয়া যাবে শুধু Q1 0 এর জন্য আর 1 এর জন্য Q1n, আর ওইদিকে হচ্ছে Q2n x। এখন তোমার টেবিল তুমি Q1n, এইদিকে হচ্ছে Q1n Q2n, আর আরেক সাইডে হচ্ছে x। তো তুমি যদি এখন এই স্ট্রাকচারের কে ম্যাপ ইউজ করো, তুমি কিন্তু সরাসরি এখানে যেমন সরাসরি বসানো গেল ইজিলি, এই স্ট্রাকচার ইউজ করলে কিন্তু ওই সরাসরি J1n এর ভ্যালুগুলা বসানো পসিবল না। তখন তোমাকে কিভাবে কোন সেলে কোন ভ্যালু বসবে, কোনটাতে 0, কোনটাতে 1 আর কোনটাতে ডোন্ট কেয়ার, সেটা তোমার কম্বিনেশন দেখে দেখে সেই সেলগুলোতে ভ্যালুগুলা বসাতে হবে। তার এইটা যে কম্বিনেশন বের করে করে কোন সেলে কোন ভ্যালু হবে এটা লেখার জন্য তো সময় নষ্ট হবে। আর তুমি যদি এই টেবিলটাই এইভাবে কনস্ট্রাক্ট করো আর এই স্ট্রাকচারে কে ম্যাপ ইউজ করো, তুমি সরাসরি J1n এর ভ্যালুগুলা এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। এই কম্বিনেশন ধরে ধরে সেলগুলোতে ভ্যালুগুলো বসানোর জন্য যে সময়টা নষ্ট হবে, এই ক্ষেত্রে কিন্তু সময়টা নষ্ট হবে না। সেটা মোর ইজি এটার থেকে। এভাবেও করা যাবে না তা তো না, কিন্তু এটা মোর ইজি। তো যেটা ইজি সেটাই করব। এই কারণেই এক্সাইটেশন টেবিল বা যখন এর আগে ট্রানজিশন টেবিল অ্যানালাইসিস করার সময় দেখানো হয়েছে তখন বলছিলাম যে যখনই 2 ভেরিয়েবল থাকবে তখন যে 4টা কম্বিনেশন লিখতে হবে গ্রে কোড সিকোয়েন্সে লিখবা, তাহলে কে ম্যাপ করতে সুবিধা হবে। এটা 2 ভেরিয়েবলের ক্ষেত্রেই, কিন্তু 3 ভেরিয়েবলের ক্ষেত্রে এটা পসিবল হবে না, এটা 2 ভেরিয়েবলের ক্ষেত্রেই জাস্ট পসিবল হবে। ঠিক আছে, 3 ভেরিয়েবলের ডিজাইনও দেখানো হবে এটা শেষ করে। পরে 3 ভেরিয়েবলের একটা ডিজাইন আছে, ওখানে কিন্তু আবার গ্রে কোড সিকোয়েন্স ইউজ করে কিছু করা যাবে, মানে কে ম্যাপ করা যাবে না এখানে। তো এটা 2 ভেরিয়েবলের ক্ষেত্রে এটাই সুবিধা, গ্রে কোড সিকোয়েন্সে এখানে লেখা থাকলে তুমি ভ্যালুগুলো জাস্ট সরাসরি কে ম্যাপে বসাই দিলা। তাহলে আচ্ছা, কে ম্যাপে পরে আসতেছি। K1n এর আগে ভ্যালুগুলা কে ম্যাপে ভ্যালুগুলা বসানো দেখাই দিই, তারপরে গ্রুপ করা দেখাচ্ছি। তারপরে হচ্ছে K1n এ এই যে এক্স ইনপুট 0 এর জন্য K1 হচ্ছে ডোন্ট কেয়ার 0 0, এই যে ডোন্ট কেয়ার 0 0। আর এক্স ইনপুট 1 এর জন্য K1 হচ্ছে ডোন্ট কেয়ার 1 0, ডোন্ট কেয়ার 1 0। একইভাবে এখন J2 K2, সো J2 তে এক্স ইনপুট 0 এর জন্য J2 এর কলাম এইটা 0 ডোন্ট কেয়ার 0, এই যে এটা। আর এক্স ইনপুট 1 এর জন্য J2 হচ্ছে 1 ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 1। আর K2 এক্স ইনপুট 0 এর জন্য K2 হচ্ছে ডোন্ট কেয়ার 1 0 ডোন্ট কেয়ার। আর এক্স ইনপুট 1 এর জন্য K2 হচ্ছে ডোন্ট কেয়ার 0 1 ডোন্ট কেয়ার। এভাবে বসানো হলো। এখন গ্রুপ করব। তো এখানে 0 আছে, 1 আছে, ডোন্ট কেয়ার আছে। তো তুমি 1 এর গ্রুপ করতে পারো অথবা 0 এর গ্রুপ করতে পারো, তোমার ইচ্ছা। এখানে 1 এর গ্রুপ করা হয়েছে। সবসময় যখনই কোনো কিছু বলে দেওয়া থাকে না তখন 1 এর গ্রুপ করা হয়, কারণ 1 এর গ্রুপ করা ইজি। 0 গ্রুপ করার সময় যে সাম টার্ম লিখতে হয় তার থেকে 1 এর গ্রুপ করতে গেলে যে প্রোডাক্ট টার্ম লেখা ইজি, এই কারণে 1 এর গ্রুপ করা হয়।
তো ওয়ানের গ্রুপ এখানেও তাই করা হয়েছে। এখন এখানে শুধু ওয়ান না, এখানে ওয়ানের সাথে ডোন্ট কেয়ারও আছে। তুমি যদি জিরো গ্রুপ করতা তখন জিরো আর ডোন্ট কেয়ার মিলায় যেটা বড় একটা গ্রুপ করা যদি পসিবল হতো সেই বড় গ্রুপ তুমি করতা। এখন আমরা জিরো গ্রুপ তো করবো না, আমরা ওয়ানের গ্রুপ করব। তো শুধু ওয়ান না, ওয়ানের সাথে এখন ডোন্ট কেয়ারকে সাথে নিয়ে যদি বড় গ্রুপ করা পসিবল হয় তাহলে আমরা সেই বড় গ্রুপটাই কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, সো ওয়ানের গ্রুপ করব, সাথে ডোন্ট কেয়ারকে নিয়ে গ্রুপ করব, যেহেতু এখানে ডোন্ট কেয়ার আছেই। এখন এখানে যে ওয়ান এন এর বেলায়, যে ওয়ান এন এর বেলায় এই ওয়ান আর ডোন্ট কেয়ার এই দুইটা সেল নিয়ে একটা গ্রুপ করা পসিবল হবে, এর থেকে বড় গ্রুপ পসিবল হবে না। ওয়ান এখানে একটা আর এইটা, এই দুইটা অ্যাডজাসেন্ট নিয়ে গ্রুপ করা যাবে, তিনটা সেলের তো গ্রুপ হয় না, সো সম্ভব না। সো এটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় গ্রুপ, একটা ওয়ান আর একটা ডোন্ট কেয়ার নিয়ে। সো এই গ্রুপটার এক্সপ্রেশন হবে Q2n x প্রাইম। এরপরে আসি K1n এ। K1n এও এই ওয়ান আর এই ডোন্ট কেয়ার নিয়েই সবচেয়ে বড় গ্রুপ করা পসিবল হবে, আর পসিবল না, এটার এক্সপ্রেশন হবে Q2n x। তারপরে J2n, J2n এ এই কলামটা ওয়ান ডোন্ট কেয়ার ওয়ান, এই কলামটা পুরাটা গ্রুপ করা যাবে, চারটা সেলের একটা গ্রুপ হবে, এক্সপ্রেশন হবে x। আর K2n এর এখানে দুইটা আলাদা আলাদা গ্রুপ হবে, এই ডোন্ট কেয়ার আর ওয়ান নিয়ে একটা গ্রুপ হবে, আর এই ওয়ান আর ডোন্ট কেয়ার নিয়ে আর একটা গ্রুপ হবে। এই গ্রুপটার এক্সপ্রেশন হবে Q1n প্রাইম x প্রাইম, অর এই গ্রুপের এক্সপ্রেশন হবে Q1n x। সো এই প্রত্যেকটা J1 K1 J2 K2 এর এক্সপ্রেশন গুলা বের করা হয়ে গেল কে ম্যাপ করার মাধ্যমে। এখানেও সেম এক্সপ্রেশনই আসছে, কিন্তু কে ম্যাপের স্ট্রাকচার ডিফারেন্ট। সো এখানে যেভাবে গ্রুপ করা হয়েছে এখানে তো ওইটা ওরকম ভাবে দেখানো যাবে না। এখানে যেভাবে এই কলাম গ্রুপ হয়েছে এখানে তো সেটা হয়নি, এখানে এই চারটা সেল গ্রুপ হয়েছে, কিন্তু এক্সপ্রেশন একই রকমই আসবে তুমি যে স্ট্রাকচারেই কে ম্যাপ করো না কেন। তো এটা যেহেতু ইজি, এটা আমি আর বোঝাচ্ছি না, এটা আমি এখানে স্লাইডে দিয়ে দিছি। যদি কারো ইচ্ছা হয় এই স্ট্রাকচারে কিভাবে কোথায় কোন সেলে কোন ভ্যালু বসবে, বসানোর পরে যে এক্সপ্রেশন সেম আসে কিনা কেউ যদি চেক করতে চায়, এই কারণে আমি এই স্ট্রাকচারে কে ম্যাপ যেটা বইতে দেওয়া ছিল সেটা আমি এখানে দিয়ে রাখছি। কিন্তু এই যে এই স্ট্রাকচারে কে ম্যাপ করলে ইজি হবে, ঠিক আছে। আর এটা কারো দেখতে ইচ্ছা হলে সে ওভাবে দেখে নেবে। সো এই এক্সপ্রেশন গুলো বের করা হলো, এখন লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। আচ্ছা, এখানে এই কে ম্যাপের ছবিটা এখানে আমি আবার বসাইছি এক্সপ্রেশন গুলো দেখার জন্য, অন্য কোনো কারণে। কারণ এক্সপ্রেশন গুলো কি হবে সেই অনুযায়ী তো ডায়াগ্রাম আঁকতে হবে, তো বারবার স্লাইড চেঞ্জ করতে যেন না হয় এই কারণে আমি এখানে ওই এক্সপ্রেশন গুলা কে ম্যাপ সহ এখানে রেখে দিছি। এক্সপ্রেশন দেখে দেখে এখন ডায়াগ্রামটা আঁকবো। তো প্রথমেই হচ্ছে দুইটা জেকে ফ্লিপ ফ্লপ আঁকতে হবে ব্লক ডায়াগ্রাম। দুইটা জেকে ফ্লিপ ফ্লপ আঁকবো পাশাপাশি, J1 K1 Q1 Q1 প্রাইম, এটা FF1, আর এটা J2 K2 Q2 Q2 প্রাইম, এটা FF2। আর দুইটাই নেগেটিভ এজ ক্লক এবং শর্ট করা, ঠিক আছে। এখানে ক্লক আঁকবা, এটার ক্লক আঁকবা, তারপরে শর্ট করে দিয়ে আর একটা আলাদাভাবে সিকে ক্লক লিখবা শর্ট করার পরে। এরপরে উপরে এক্সটার্নাল ইনপুটের লাইন আঁকতে হবে প্রথমে, কারণ এখানে গেট টেট আঁকতে হবে, তার আগে উপরে কিছু জায়গা খালি রেখে এক্সটার্নাল ইনপুটের জন্য লাইন আঁকবা। এখানে তো একটাই এক্সটার্নাল ইনপুট এক্স, সো এটা এক্স এর লাইন আর এটা এক্স প্রাইমের লাইন, কারণ এক্স প্রাইমও লাগবে। সো এক্স আর এটা এক্স প্রাইমের লাইন। এখন কম্বিনেশন বলতে এক্সপ্রেশন যা আছে সেই অনুযায়ী আমরা ডায়াগ্রামটা আঁকবো। প্রথমে J1n হচ্ছে Q2n and x প্রাইম, একটা এন্ড গেট লাগবে, সেই এন্ড গেটের আউটপুটটা J1 এ দিব। আর ইনপুট কি কি দিব, একটাতে দিব Q2n আর একটাতে দিব x প্রাইম। তো এই যে x প্রাইম এখান থেকে দেওয়া হলো, আর Q2n হচ্ছে এইটা, এই দুটো এন্ড করে যে আউটপুট সেটা J1 এ দিতে হবে। তারপরে K1 হচ্ছে Q2n x, তো এখানেও এটার জন্য একটা এন্ড গেট লাগবে, একটা ইনপুট x আর একটা ইনপুট Q2n। একটা ইনপুটে যে x থেকে দেওয়া হলো, আর একটা ইনপুট এই যে Q2n এর লাইন তো এইটাই, এখান থেকেই দেওয়া হলো সেম লাইন থেকে, এই যে কমন নোড দিয়ে
এখানে ইনপুট দেওয়া হলো, কারণ আলাদাভাবে তার কিউ টু এন এর লাইন আঁকার কোনো দরকার নেই, এটা কিউ টু এন এর লাইন, ওখান থেকে কমন নোট দিয়ে আঁকলেই হলো। এই দুটো এন্ড করব, করে যে আউটপুট সেটাই কে ওয়ানে যাবে। তারপরে জে টু এন হচ্ছে শুধু এক্স, এই যে এক্স এর যে লাইনটা আছে সেখান থেকে জে টু এন এ সরাসরি দিয়ে দিব। তারপরে কে টু এন, কে টু এন হচ্ছে কিউ ওয়ান এন প্রাইম এক্স প্রাইম, তারপরে অর কিউ ওয়ান এন এক্স। সেখানে এটার জন্য একটা এন্ড গেট লাগবে, এটার জন্য একটা এন্ড গেট লাগবে, তারপরে দুইটার এন্ড এর আউটপুট দুইটাকে অর করতে হবে। সো এই যে দুইটা এন্ড গেট, একটা অর লাগবে। সো একটা এন্ড গেটে প্রথমে আমরা দিব কিউ ওয়ান এন প্রাইম এক্স প্রাইম, ধরো এই গেটে দিব কিউ ওয়ান এন প্রাইম এক্স প্রাইম। সো এটা হচ্ছে কিউ ওয়ান প্রাইম আর এটা হচ্ছে এক্স প্রাইম দেওয়া হলো। আর একটা এন্ড গেটে দিব কিউ ওয়ান এন এক্স, এটা হচ্ছে কিউ ওয়ান এন আর এটা হলো এক্স। তারপরে এই দুটা অর করা হলো, ওই অর এর আউটপুটটাই কে টু তে দেওয়া হলো। সো যা এক্সপ্রেশন পাওয়া গেছে কে ম্যাপ করার পরে সেগুলাই আঁকা হয়েছে। আঁকার পর দেখা যাচ্ছে কিউ ওয়ান প্রাইম কানেক্টেড কোনো না কোনো কিছুর সাথে, কিউ টু ও কানেক্টেড, কিউ টু প্রাইম এখানে খালি। তো যেটা খালি সেটা খালিই থাকবে, এভাবেই থাকবে, ঠিক আছে। যদি এক্সপ্রেশনে কিউ টু এন প্রাইম পাওয়া যেত তাহলে আমরা কিউ টু এন প্রাইমের সাথে যার কানেকশন সেটা দিতাম। সো ইকুয়েশনে তো কিছু পাওয়া যায় নাই, এখানে কিউ টু প্রাইম খালি থাকবে। এই হচ্ছে যে ট্রানজিশন ডায়াগ্রামটা দেওয়া ছিল, সেই ট্রানজিশন ডায়াগ্রামের জন্য যে কে ফ্লিপ ফ্লপ দিয়ে যে ডিজাইন করতে বলছে এইটাই হচ্ছে কমপ্লিট ডিজাইন। প্রথমে এক্সাইটেশন টেবিলটা কনস্ট্রাক্ট করতে হবে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, এর পরের কলামে হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুটস। তো প্রেজেন্ট স্টেট তো ট্রানজিশন ডায়াগ্রাম থেকে বের করা যাবে যে কয়টা প্রেজেন্ট স্টেট, তারপরে সেখান থেকে নেক্সট স্টেট কি সেটাও ট্রানজিশন ডায়াগ্রাম থেকেই বের করা যাবে। তারপরে ফ্লিপ ফ্লপ ইনপুটস যখন বের করব তখন যে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলবে সেই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা লাগবে। তারপরে এখানে যেমন দুইটা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে, জে ওয়ান কে ওয়ান, জে টু কে টু। তো যখন জে ওয়ান কে ওয়ান বের করবো, এক্স ইনপুট জিরোর জন্য জে ওয়ান কে ওয়ান, এক্স ইনপুট ওয়ানের জন্য জে ওয়ান কে ওয়ান বুঝে শুনে বের করতে হবে। কিউ ওয়ান এন প্লাস ওয়ান কম্পেয়ার করে জে ওয়ান কে ওয়ান বের করবো। আবার যখন জে টু কে টু বের করবো তখন কিউ টু এন আর কিউ টু এন প্লাস ওয়ান কম্পেয়ার করেই জে টু কে টু বের করবো। করার পরে পুরো টেবিলটা এরকম কমপ্লিট টেবিলটা এটা। তারপরে জে ওয়ান কে ওয়ান, জে টু কে টু যে চারটা ইনপুট আছে সেগুলোর ইকুয়েশন কে ম্যাপ করে বের করব। এখন কে ম্যাপে বললাম এই যে কত ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে সেটা বুঝতে পারবা যে ফ্লিপ ফ্লপ ইনপুটস আর প্রেজেন্ট স্টেট। ফ্লিপ ফ্লপ ইনপুটে মানে এক্সটার্নাল ইনপুট যে কয়টা আর প্রেজেন্ট স্টেট যে কয়টা সব মিলাই টোটাল যত হয় তত ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে। তো এখানে এক্সটার্নাল ইনপুট এক্স একটাই আর প্রেজেন্ট স্টেট হচ্ছে দুইটা, সো টোটাল 3 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে। 3 ভেরিয়েবলের কে ম্যাপ এখানে আমি এই স্ট্রাকচার দিয়ে বুঝাইছি কারণ এখানে সিকোয়েন্সটা রেকর্ড সিকোয়েন্সে আছে। সো ইনপুটের ভ্যালুগুলা সরাসরি কে ম্যাপে বসায় দেয়া যাবে। আর তুমি এই স্ট্রাকচার ইউজ করলে কম্বিনেশন মানে প্রত্যেকটা 8টা সেলের তো 8টা কম্বিনেশন, সব কম্বিনেশন ধরে কোন কম্বিনেশনের জন্য কোন ভ্যালু সেগুলো তোমাকে ধরে ধরে বসাতে হবে 8 বার। তো এক একটা কে ম্যাপে তুমি এরকম 8 বার কম্বিনেশন ধরে ধরে বসাতে গেলে টোটাল 4টা যে কে ম্যাপ কতক্ষণ লাগবে, তার থেকে এখানে তো কম্বিনেশন দেখা লাগতেছেই না, সরাসরি ভ্যালুগুলো বসাই দিলেই হচ্ছে, এই জন্য এটা মোর ইজি। তারপরে কে ম্যাপ করে এখানে 1 এর গ্রুপ করা হয়েছে, 1 এর সাথে যেহেতু ডোন্ট কেয়ার আছে 1 আর ডোন্ট কেয়ার মিলে যেটা বড় গ্রুপ করা পসিবল হয়েছে সেটাই করা হয়েছে, করে ইকুয়েশন গুলো পাওয়া গেছে। তারপরে যে ইকুয়েশন পাওয়া গেছে সেই অনুযায়ী লজিক ডায়াগ্রাম আঁকা হয়েছে। এই হচ্ছে কমপ্লিট ডিজাইন। আর একটা জিনিস বলি, এখানে যেমন এই যে বললাম যে জে ওয়ান মানে সব ইনপুট গুলাই সরাসরি বসায় দেওয়া যাচ্ছে। এখন আমি পরীক্ষার খাতায় অনেক সময় দেখি যেটা তাড়াহুড়ার সময় করে ফেলে, তাড়াহুড়ার চোটে, সেটা হচ্ছে ধরো এখানে তো সবকিছু পাশাপাশি আছে না, জে ওয়ান কে ওয়ান, জে টু কে টু, জে ওয়ান কে ওয়ান, জে টু কে টু। সাপোজ জে ওয়ান এর কথাই বলি, জে ওয়ান এন ধরো এক্স ইনপুট 1 এর জন্য জে ওয়ান এন এর ভ্যালুগুলো হবে এগুলা, তাই তো? ভুল করে কি কে ওয়ান এন এর ভ্যালুগুলা বসায় ফেলে, যেহেতু পাশাপাশি আছে তাড়াহুড়ার চোটে জে ওয়ান এন এর যে ভ্যালু সেটা বসাতে গিয়ে ভুল করে কে ওয়ান এন এর ভ্যালু বসায় ফেলে। অথবা এমনও করে অনেক সময় যে ধরো জে ওয়ান এন বসাতে যাবে ভুল করে জে টু এন বসায় ফেলে,
সেটা তো করা যাবে না, তাড়াহুড়ার তো কিছু না, এটা ঠান্ডা মাথায় তোমাকে সলভ করতে হবে। তাড়াহুড়া করলেই ভুল হবে, কারণ এটা তো এত ইজিও না। তুমি যখন এই যে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো বের করা দেখালাম, এখন তো জাস্ট দেখালাম, তুমি যখন প্র্যাকটিস করবা তখন তো তোমাকে ঠান্ডা মাথায় বুঝে বুঝে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করে কোথায় কোন ইনপুট হবে সেটা তোমাকে ঠিক মতো বের করতে হবে। তোমার যদি এখানে ফ্লিপ ফ্লপ ইনপুটস বের করা যদি ভুল হয়, পরবর্তী সবই কিন্তু ভুল হবে। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ ইনপুটসে কোনো একটা কলাম যদি তুমি ভুল করো, কোনো একটা উল্টাপাল্টা করে ফেললা, ইনপুট গুলো সব উল্টাপাল্টা ভুল আসছে, তারপরে পরবর্তীতে সবই কিন্তু ভুল হবে। তোমার কে ম্যাপও ভুল হবে, কে ম্যাপ ভুল হলে ইকুয়েশনও সঠিক যে ইকুয়েশন যেটা আসার সেটা আসবে না, অন্য কোনো ইকুয়েশন আসবে, তুমি সেটাই এঁকে রাখবা, ডিজাইনটা কিন্তু ঠিকঠাক হবে না। এই কারণে এখানে ইনপুট গুলো বের করা খুবই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বের করতে হবে। তারপরে দেখা যায় এই যেটা বললাম যে J1n এর ভ্যালু বসাবে, ভুল করে J2n এর ভ্যালু J1n এর কে ম্যাপে বসায় ফেলে, সেটাও করা যাবে না। বুঝে শুনে তুমি যখন J1 বসাচ্ছ তখন J1n এর যে ভ্যালু আছে সেগুলাই বসাবা, তাড়াহুড়া করে তুমি ভুল করে J2n বসায় ফেললে তো হলো না। তো এগুলো খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, যেমন এই কে ম্যাপে দেখা যাচ্ছে যে 1 আর ডোন্ট কেয়ার গুলাই শুধু লেখা আছে, জিরোর গুলো ব্ল্যাঙ্ক করা আছে। আমি বলবো যে যখন কে ম্যাপে ভ্যালু বসাবা, টেবিল থেকে যখন কে ম্যাপে ভ্যালু বসাবা, তুমি এখন যে স্ট্রাকচারই ইউজ করো, এটা করো এটা করো, বা অন্য কোনো, এটা তো 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবলের কে ম্যাপও লাগতে পারে অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে। তুমি যেই স্ট্রাকচারে কে ম্যাপে ইউজ করো না কেন, যত ভেরিয়েবলের কে ম্যাপ ইউজ করো না কেন, আমি সাজেস্ট করব ইনপুট গুলোর ভ্যালু যখন বসাবা, সব ভ্যালু বসাবা, যেখানে 0, যেখানে 1, যেখানে ডোন্ট কেয়ার সব বসাবা, ব্ল্যাঙ্ক রাখবা না। ব্ল্যাঙ্ক রাখলে পরবর্তীতে যে এক্সাম্পলটা দেখাবো সেখানে তখন বুঝতে পারবা যে ব্ল্যাঙ্ক রাখলে সমস্যাটা কোথায় হবে। এই কারণে এগুলা যেমন ব্ল্যাঙ্ক রেখে দিছে 0-র জন্য, যেহেতু 1 এ গ্রুপ করবে, 0 গুলা লিখে নাই, ব্ল্যাঙ্ক রাখলে হয়, সো ব্ল্যাঙ্ক রেখে দিছে। কিন্তু আমি এইটার ক্ষেত্রে এই ডিজাইন করার সময় বলবো যে সব ভ্যালু বসাবা কে ম্যাপে, 0, 1, ডোন্ট কেয়ার যাই থাকুক সব বসাবা। তারপরে তুমি 1 এ গ্রুপ করো, 0 গ্রুপ করো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু সব ভ্যালু কে ম্যাপে প্রত্যেকটা সেলে বসাবা, এভাবে ব্ল্যাঙ্ক রাখবা না। তো এই হচ্ছে পুরো ডিজাইন। বুঝা গেছে ডিজাইন? জি ম্যাম। এখানে ফ্লিপ ফ্লপ যদি 3টা থাকে তখন যদি গ্রে কোড ইউজ করি তখন কি অ্যাডভান্টেজটা পাওয়া যাবে, যে গ্রে কোডের 2টার ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা পাওয়া গেল, ডাইরেক্ট কলামগুলো বসিয়ে দেওয়া গেল? 3টা ফ্লিপ ফ্লপ থাকলে, হ্যাঁ 3টা ফ্লিপ ফ্লপ থাকলে তো তোমার প্রেজেন্ট স্টেট 3 বিটের হবে, সেখানে তো গ্রে কোড সিকোয়েন্স হবে না। বললাম 2 বিটের যে গ্রে কোড সিকোয়েন্স সেটা তো হবে না। বুঝা গেছে? জি ম্যাম। 2 বিটের ক্ষেত্রেই শুধু পসিবল, এর বেশি হলে পসিবল না। দেখাচ্ছি পরে যে এক্সাম্পলটা দেখাবো সেটাই দেখাচ্ছি। আচ্ছা, তার আগে পরের এক্সাম্পল দেখানোর আগে বলে নিই, এটা যেমন এই ট্রানজিশন ডায়াগ্রামের জন্য বলছে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে। এখন প্র্যাকটিস করার সময় এই জেকেটা তো প্র্যাকটিস করবাই, সাথে এই সেম সিকোয়েন্সিয়াল সেম ট্রানজিশন ডায়াগ্রামের জন্যই এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ সবগুলোর জন্য প্র্যাকটিস করবা। সেম ট্রানজিশন ডায়াগ্রামে যে কোনো ফ্লিপ ফ্লপের জন্যই তুমি প্র্যাকটিস করতে পারবা। সো এটা যেহেতু একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া আছে, সবগুলোর জন্য প্র্যাকটিস করবা। এক একটা ডিজাইন অবশ্যই এক এক রকম হবে, এক্সপ্রেশন আলাদা আলাদা আসবে, যেহেতু এক একটা ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল ডিফারেন্ট, সো ডিজাইন কখনোই সেম হবে না। সো ওগুলো প্র্যাকটিস করবা, ওই প্র্যাকটিস করলেই বুঝতে পারবা। প্র্যাকটিস ওই শুধু দেখলেই হয় না, নিজে থেকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলেই কারো কোথায় সমস্যা আছে কিনা, টেবিল কনস্ট্রাক্ট করার সময় কোনো কনফিউশন ক্রিয়েট হয় কিনা, সেটা প্র্যাকটিস করতে গেলেই বোঝা যাবে, শুধু দেখলেই হবে। এখন দেখার সময় মনে হতে পারে সব বুঝে গেছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর পরের এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পলটাতে এখানে ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া নেই, এখানে এক্সাইটেশন টেবিলটা দেয়া আছে। এক্সাইটেশন টেবিলটা দেয়া আছে মানে প্রেজেন্ট স্টেট দেয়া আছে, নেক্সট স্টেট দেয়া আছে, আর এখানে আউটপুট আছে, এই 3টা কলাম দেয়া আছে।
তোমাকে ফ্লিপ ফ্লপ ইনপুট গুলা বের করে নিতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট স্টেট দেওয়া আছে এখানে, যেমন ট্রানজিশন ডায়াগ্রাম থেকে আমরা প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট লিখে নিছি, দেখে দেখে লিখে নিছি। আর ওই এক্সাম্পলটাতে এই প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটটা টেবিল আকারেই দেয়া আছে, ঠিক আছে। ট্রানজিশন ডায়াগ্রাম থেকে টেবিল তোমাকে যেভাবে লিখতে হয় সেটাই ট্রানজিশন ডায়াগ্রাম না দিয়ে সরাসরি প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটটা টেবিল আকারে দেয়া আছে। তো প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট দেয়া আছে, সাথে আউটপুটটাও দেয়া আছে, মানে এই সার্কিটে এখন আউটপুট আছে। আগের যে সার্কিট ডিজাইন দেখানো হলো ওখানে কিন্তু কোনো আউটপুট ছিল না, তো না থাকলে নাই, না থাকলে তো জোর করে আউটপুট আনা যাবে না। এখন এইখানে আউটপুট আছে, এই কারণে টেবিলটাতে আউটপুটের কলাম আছে, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে এই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো বের করতে হবে। তো এখানে পুরো টেবিল একবারে দেয়া আছে, ধরো এই কলামটা নাই, তোমাকে কোয়েশ্চেনে দেয়া আছে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আর আউটপুট। এখন তোমার কাজ হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো বের করবা। সো প্রেজেন্ট স্টেট এখানে কি কি দেয়া আছে, তিনটা প্রেজেন্ট স্টেট, Q1n, Q2n, Q3n। সো নেক্সট স্টেটও তিনটাই হবে, Q1n+1, Q2n+1, Q3n+1। আর x ইনপুট 0 এর জন্য কলাম দেওয়া আছে, x ইনপুট 1 এর জন্য কলাম দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে এক্সটার্নাল ইনপুট একটা, এক্সটার্নাল ইনপুট একটা, এই কারণে x ইনপুট 0 এর জন্য একটা কলাম আছে, x ইনপুট 1 এর জন্য আরেকটা কলাম আছে। তারপরে আউটপুট z, সো আউটপুট একটা z দেওয়া আছে, মানে এখানে এক্সটার্নাল আউটপুট একটাই। আর ইনপুট 0 এর জন্য কলাম দেওয়া আছে, ইনপুট 1 এর জন্য কলাম দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখি ভ্যালুগুলো কি দেওয়া আছে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট। 3 ভেরিয়েবল হলে তো 8টা কম্বিনেশন হওয়ার কথা। Q1n, Q2n, Q3n যেহেতু আছে, তার মানে 3 ভেরিয়েবলের জন্য 8টা কম্বিনেশন হওয়ার কথা, কিন্তু এখানে কয়টা দেয়া, 5টা। কারণ হলো ট্রানজিশন গুলো শুধু এই 5টা স্টেট থেকেই হয়েছে, হ্যাঁ, 001, 010, 011, 100, 101, এই 5টা স্টেট থেকে কোনো না কোনো স্টেটে গেছে, মানে ট্রানজিশনটা হয়েছে। বাকি যে 3টা স্টেট আছে এখানে দেয়া নাই, যে 3টা মিসিং আছে, ওই 3টা স্টেট থেকে কোনো ট্রানজিশন হয় নাই। কারণ সব স্টেট থেকে যে ট্রানজিশন হবে এমন কোনো কথা নাই। যেমন এর আগে যখন অ্যানালাইসিস বোঝানো হয়েছে গত ক্লাসে, ওখানেও দেখবা যে সব স্টেট থেকেই যে ট্রানজিশন আঁকা হয়েছে তা না, এরকম হতে পারে কোন স্টেট থেকে কোনো ট্রানজিশন হয় নাই, না হতেই পারে সব স্টেট থেকে ট্রানজিশন হবে এমন কোনো কথা নেই। তো এখানে ওটাই, যে এখানে 3টা প্রেজেন্ট স্টেট, সেই হিসেবে 8টা কম্বিনেশন হওয়ার কথা, তো 8টা কম্বিনেশন না, এখানে 5টা কম্বিনেশন দেয়া। তার কারণ হচ্ছে এই 5টা স্টেট 001, 010, 011, 100 আর 101 থেকেই ট্রানজিশন গুলো হয়েছে। বাকি যে 3টা এখানে কম্বিনেশন মিসিং আছে, ওই স্টেট গুলো থেকে কোনো ট্রানজিশন হয়নি। তো ট্রানজিশন হয় নাই দেখে টেবিলেও লেখা হয়নি, কারণ যেটা ট্রানজিশন হয়নি, হ্যাঁ, যেমন এই যে x ইনপুট 0 এর জন্য এক জায়গায় গেছে, x ইনপুট 1 এর জন্য আরেক জায়গায় গেছে, এটাই তো ট্রানজিশন। তো যেই স্টেট গুলো থেকে কোনো ট্রানজিশন হয় নাই সেটার জন্য তুমি তো কিছু লিখতে পারবা না, এই কারণে সেটা লেখা নাই, ওই 3টা প্রেজেন্ট স্টেট এখানে লেখা নাই। তো যেই 5টা স্টেট থেকে ট্রানজিশন হয়েছে, এখন দেখি যে কোন ইনপুটের জন্য কোথায় গেছে। প্রথমে 001 থেকে, 001 থেকে x ইনপুট 0 এর জন্য গেছে 001 এ, x ইনপুট 1 এর জন্য গেছে 010 তে, 010 থেকে x ইনপুট 0 এর জন্য গেছে 011 এ, আর x ইনপুট 1 এর জন্য গেছে 100 তে। তারপরে 011 থেকে গেছে ইনপুট 0 এর জন্য 001 এ গেছে, ইনপুট 1 এর জন্য 100 তে গেছে। তারপরে 100 স্টেট থেকে ইনপুট 0 এর জন্য 101 এ গেছে, আর ইনপুট 1 এর জন্য 100 তে গেছে। আর লাস্ট 101 থেকে x ইনপুট 0 এর জন্য 001 এ গেছে, আর x ইনপুট 1 এর জন্য 100 তে গেছে। এই হচ্ছে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট যে ট্রানজিশন গুলো, সেটা লেখা আছে, এটা কোয়েশ্চেনে দেওয়া ছিল। এখন আর আউটপুটও দেওয়া ছিল, আউটপুট গুলো দেখি। ইনপুট 0 এর জন্য এই যে 001 থেকে ইনপুট 0 এর জন্য আউটপুট হচ্ছে 0, মানে যেই ট্রানজিশন সেই ট্রানজিশনের সেই ইনপুটের জন্য যে আউটপুট গুলা, ঠিক আছে। ইনপুট 0 এর জন্য এই যে সবই 0 তে গেছে সেগুলোর জন্য, আর ইনপুট 1 এর জন্য 00011 এ গেছে, এটা 0 তে গেছে, মানে এটার আউটপুট 0, এটার আউটপুট 0, এটার আউটপুট 0, এটার আউটপুট 1, এটার আউটপুট 1, যা দেয়া আছে ওই অর্ডারে, ঠিক আছে। এখন
ডিজাইন করার জন্য তোমাকে ফ্লিপ ফ্লপ ইনপুট গুলো বের করতে হবে। এইটুকু দেওয়া আছে, এই কলাম আর এই কলাম দেওয়া আছে, তোমাকে এটা বের করতে হবে। তো ফ্লিপ ফ্লপ ইনপুটস, এক্স ইনপুট 0 এর জন্য একটা আলাদা কলাম থাকবে, এক্স ইনপুট 1 এর জন্য আর একটা আলাদা কলাম থাকবে। এখন যেহেতু 3টা স্টেট, তার মানে 3টা ভেরিয়েবল, আর এখানে বলে দেওয়া আছে এস আর ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে হবে, ঠিক আছে? এই জন্য টেবিলে যে S1 R1 লেখা আছে, এস আর ফ্লিপ ফ্লপ দিয়ে যদি ডিজাইন করতে হয় 3টা এস আর ফ্লিপ ফ্লপ লাগবে, 3টা স্টেট যেহেতু। সো S1 R1, S2 R2, S3 R3। ওই প্রত্যেকটা এক্স ইনপুট 0 এর জন্য S1N R1N, S2N R2N, S3N R3N। এক্স ইনপুট 1 এর জন্য S1N R1N, S2N R2N, S3N R3N। এখন এটা তো বইয়ের টেবিল, আমি হাতে আঁকলে সব আলাদা করে ফেলতাম, কলাম আলাদা আলাদা, যেমন এই যে এখানে যেমন সব আলাদা আলাদা করছি, J1 K1 এর আলাদা কলাম, J2 K2 এর আলাদা কলাম। এটা তো বইয়ের ছবি, এখানে কলাম আলাদা করা নাই, ইভেন রো আলাদা করা নাই। যখন টেবিল আঁকবেন তখন রো কলাম আলাদা করবা, না হলে সব উল্টাপাল্টা হয়ে যাবে, নিজেই বুঝতে পারবা না যে কি কোথায় কোনটা হবে। এই জন্য রো কলাম আলাদা করবা। তারপরে এস আর ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা লাগবে। এখানে এক্সাইটেশন টেবিলটা এখানে আমি দেই নেই, মানে এটা আমি পুরোটা ডিটেলসে বুঝাচ্ছি না, এটা আমি ওভারঅল কি করতে হবে না করতে হবে সেটা বুঝাই দিব, বাকি প্র্যাকটিস করার কাজ তোমাদের। কারণ একটা এক্সাম্পল তো আমি একদম ডিটেলসে ধরে ধরে বুঝাই দিব, এটাও জাস্ট আমি ওভারঅল বুঝাই দিব, বাকি পুরো ডিজাইনটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন এস আর ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল তো জানোই, একটা জায়গায় লিখে নিবা, কারণ যখন ইনপুট গুলা লিখবা তখন তো দরকার হবে। এখন প্রথমে কি বের করবা, S1 R1 বের করবা। X ইনপুট 0 এর জন্য S1 R1, X ইনপুট 1 এর জন্য S1 R1। তখন কোনটার সাথে কোনটা কম্পেয়ার করবা? এখন এখানে দেখি, প্রথম কলাম হচ্ছে Q1N, দ্বিতীয় কলামটা হচ্ছে Q2N, থার্ড কলামটা হচ্ছে Q3N। এখানে X ইনপুট 0 তে এটা Q1N+1, এটা Q2N+1, এটা Q3N+1। X ইনপুট 1 এর জন্য এটা Q1N+1, এটা Q2N+1, আর এই থার্ডটা হচ্ছে Q3N+1। তুমি যখন S1 R1 বের করবা তখন X ইনপুট 0 এর জন্য যখন S1 R1 বের করবা তখন কোন দুটো কম্পেয়ার করবা? Q1N এর সাথে X ইনপুট 0 তে যে Q1N, এই কলাম দুইটা কম্পেয়ার করবা। এই দুটো কলাম থেকে কম্পেয়ার করে তুমি S1 R1 পাবা। সেটা আমি ডিটেলসে বলতেছি না, এটা আমি জাস্ট ওভারঅল বলে দিচ্ছি। ঠিক একইভাবে X ইনপুট 1 এর জন্য S1 R1 বের করবা, তখন কোন দুইটা কলাম কম্পেয়ার করবা? Q1N এর সাথে X ইনপুট 1 এ যেটা Q1N+1 সেটা কম্পেয়ার করবা, করে X ইনপুট 1 এর জন্য S1 R1 এর ইনপুট গুলা বের করবা। ঠিক একইভাবে S2 R2 বের করবা, সেটার জন্য সেকেন্ড কলাম Q2N এর সাথে X ইনপুট 0 তে Q2N+1 কম্পেয়ার করে X ইনপুট 0 তে S2 R2 বের করবা। তারপরেরটাতে Q2N এর সাথে X ইনপুট 1 এর জন্য যে Q2N+1 আছে এই দুটো কলাম কম্পেয়ার করে X ইনপুট 1 এর জন্য S2 R2 বের করবা। তারপর Q3N আর X ইনপুট 0 তে Q3N+1 কম্পেয়ার করে S3 R3 বের করবা, আর Q3N আর X ইনপুট 1 এ Q3N+1 কম্পেয়ার করে এখানে S3 R3 বের করবা। তো সেটা তো বের করবে, এটা ডিটেলসে বুঝাবো না কিভাবে বের করতে হয়, একটা তো আমি বুঝিয়ে দিছি ডিটেলসে। তারপরে এই টেবিল কনস্ট্রাক্ট করে নিজে কনস্ট্রাক্ট করবা, করে মিলাই দেখবা, শুধু দেখলেই হবে না, নিজে নিজে বের করবা, করে তারপরে এই টেবিলের সাথে মিলাই দেখবা যে তুমি যেভাবে বের করছো তারপরে ভ্যালু মিলছে কিনা। না মিললে তার মানে কোথাও ভুল করছো, যেখানে ভুল করছো সেটা নিজেই সর্ট আউট করতে পারবা যে তুমি কোথায় ভুল করছো, সেটা তোমাকে আবার চেক করতে হবে ধরে ধরে যে কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। সো ওইটা প্র্যাকটিস করলে নিজেই বুঝতে পারবে। তারপরে কে ম্যাপ করতে হবে। এখন কয়টা কে ম্যাপ করতে হবে? কে ম্যাপ করতে হবে S1 R1, S2 R2, S3 R3, 6টা। সাথে আউটপুট Z এর জন্য একটা কে ম্যাপ লাগবে, টোটাল 7টা। আগের এক্সাম্পলে যেমন কয়টা কে ম্যাপ করা হয়েছিল? J1 K1, J2 K2, 4টা।
আর তো কিছু নাই, কারণ এখানে তো কোনো এক্সটার্নাল আউটপুট ছিল না। যদি এখানে একটা এক্সটার্নাল আউটপুট থাকতো কলাম, যদি থাকতোই ট্রানজিশন ডায়াগ্রামে, তখন তো এখানে একটা এক্সটার্নাল আউটপুটের কলাম লিখতেই হতো। তখন সেই জেড যেটা এক্সটার্নাল আউটপুট, সেটার জন্য কিন্তু একটা কেম্যাপ করা লাগতো। তো এখানে J1 K1 J2 K2 চারটা কেম্যাপ করা লাগছে, আর কিছু নাই তাই। আর এখানে এখন টোটাল কয়টা করা লাগবে? 6টা তো লাগবেই। S1 R1 S2 R2 S3 R3 জন্য 6টা লাগবে, প্লাস একটা আউটপুট আছে, সেই আউটপুটের এক্সপ্রেশনও জানা লাগবে, সেটার জন্য একটা কেম্যাপ লাগবে। সো টোটাল 7টা কেম্যাপ করতে হবে, এটা ঠিক। এখন কেম্যাপ গুলা কত ভেরিয়েবলের হবে সেটা এখন দেখি। ধরো S1, আমি S1 R1টা এখানে দেখাই দিছি, বাকি যে S2 R2 S3 R3 Z একইভাবে কেম্যাপে বসাই গ্রুপ করে এক্সপ্রেশন বের করবো। কারণ সবগুলো তো আমি এত বুঝাই দিব না, একটা এক্সাম্পল আমি A to Z বুঝাই দিছি, এটার ক্ষেত্রে আমি A to Z বুঝাই দিব না, এটা নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু যতটুকু না বুঝালেই না, ততটুকু আমি এখন বলে দিচ্ছি। তো যেটা S1 R1টা আমি এখানে দেখাই দিছি। এখন কত ভেরিয়েবলের কেম্যাপ লাগবে? এক্সটার্নাল ইনপুট হচ্ছে একটা, আর প্রেজেন্ট স্টেট হচ্ছে 3টা। সো টোটাল 4 ভেরিয়েবলের কেম্যাপ লাগবে এখানে। তো 4 ভেরিয়েবলের কেম্যাপ, এইদিকে Q1 Q2n আর ওইদিকে Q3n X, ঠিক আছে? এভাবে সব কেম্যাপে এভাবেই। এখন S1 এর ভ্যালুগুলো আমরা বসাবো কেম্যাপে। এখন কিভাবে কেম্যাপে ভ্যালুগুলো ঠিক মতো বসাবো? এটা তো ব্রেকওয়ার্ড সিকোয়েন্সে নাই যে তুমি সরাসরি কলাম ধরে বসাই দিবা, সেটা হবে না, এটা পসিবল না। তাহলে কিভাবে? ওই যে কম্বিনেশন, প্রত্যেকটা কম্বিনেশন ধরে ধরে কোন সেলে কত ভ্যালু বসবে সেটা তোমাকে একদম 16টা সেলের জন্য 16 বার কম্বিনেশন বের করে করে ভ্যালু বসাতে হবে, কিছু করার নেই। তো প্রথমে দেখি S1 এর এই X ইনপুট 0 তে S1 এর যে ভ্যালুগুলো, সেগুলো আগে বসাবো। সেটা কিভাবে? S1 এর যে প্রথম যে ভ্যালু 0, সেটার জন্য কম্বিনেশন কত হবে? কম্বিনেশন কিভাবে বের করব? Q1 Q2 Q3 0 0 1, তার সাথে X ইনপুট 0, তার মানে 4 ভেরিয়েবলে কম্বিনেশনটা হচ্ছে 0 0 1 0। এই সেলে S আউটপুট 0, 0 0 1 0, এই সেলে আউটপুট 0। তারপরে যে 0, এটার জন্য কম্বিনেশন কি? 0 1 0 0। এটা আমি মনে একটু জুম করে দেখালে সুবিধা হবে বুঝতে। এই যে প্রথম 0 তো বললাম, 0 0 1 0, এটাতে 0 বসবে। তারপর 0 1 0 0, এটাতেও 0 বসবে। 0 1, এই যে 0 0 তেও 0 বসবে। তারপর 0 1 1 0, এই সেলেও 0 বসবে। 0 1 1 0 সেলে 0 বসবে। তারপর 1 0 0 0, এই সেলে ডোন্ট কেয়ার বসবে। এই যে 1 0 0 0 সেলটা হচ্ছে এটা, সেখানে ডোন্ট কেয়ার বসানো হলো। তারপরে 1 0 1 0, এই সেলে 0 বসবে। 1 0 1 0 হচ্ছে এইটা। সো এই যে S1 এর X ইনপুট 0 এর জন্য যে S1 এর 5টা ভ্যালু বসানো হলো, ঠিক একইভাবে এখন X ইনপুট 1 এর জন্য S1 এর ভ্যালুগুলো কম্বিনেশন ধরে ধরে বসাতে হবে। তো সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 0 0 1 1, এই সেলে বসবে 0, 0 0 1 1 এ 0। তারপর 0 1 0 1, এই সেলে বসবে 1। কি 0 1 0 1, এই সেলে বসবে 1। এই যে 0 1 0 1 এ 1 লেখা আছে। তারপর 0 1 1 1, মানে 0 1 1 1 এ বসবে 1, 0 1 1 1 এ 1 বসানো হলো। তারপর 1 0 0 1, এই সেলে বসবে ডোন্ট কেয়ার। তো 1 0 0 1 এ ডোন্ট কেয়ার বসানো হলো। তারপরে 1 0 1 1, ওই সেলেও বসবে ডোন্ট কেয়ার। সো 1 0 1 1 এ ডোন্ট কেয়ার বসানো হলো। সো এইখানে 5টা ভ্যালু, এইখানে 5টা ভ্যালু, টোটাল 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, যেখানে যেই সেলে যেটা বসাও, কোথাও 0 কোথাও 1 কোথাও ডোন্ট কেয়ার, সেটা যে ইনপুট থেকেই তো বোঝা গেল
তো কোন কম্বিনেশনে কোন ভ্যালু বসবে সেটা কোন সেলে হবে সেগুলো লেখা হলো, এই পাঁচটা টোটাল 10টা। ঠিক আছে, সো S1 এর ভ্যালুগুলো কিভাবে বসানো হলো, কম্বিনেশন বোঝা গেছে, কম্বিনেশন কিভাবে বের করলাম। Yes, ma'am. জি ম্যাম। একইভাবে R1 এর গুলাও বসাবা, এটা আমি একবার তো বুঝাই দিছি, এটা একইভাবে কম্বিনেশন গুলো বের করবা, যে যখন যে R1 এর এইটার জন্য কম্বিনেশন হবে 0010, ওই সেলে 0010 তে ডোন্ট কেয়ার, এভাবে এই 5টা আগে বসাই নিবা, তারপরে R1 এর বাকি 5টা বসাই নিবা, তারপরে গুনে দেখবা যে টোটাল 10টা সেলে তুমি ভ্যালু বসাইছো কিনা। যদি কম হয়ে থাকে তার মানে কিছু কোনো একটা তুমি হয়তো স্কিপ করে গেছো ভুলে, স্কিপ তো করা যাবে না, এখানে 5টা 10টা, তার মানে তোমার কে ম্যাপে 10টা সেলে ভ্যালু থাকতে হবে, কম থাকলে তার মানে তুমি ভুল করছো কোথাও, কোনোটা হয়তো বাদ দিয়ে দিছো। এখন কে ম্যাপ করার আগে এখন এই যে ব্ল্যাঙ্ক সেল গুলো আছে, এখানে এই দুটো সেল ব্ল্যাঙ্ক আর এই 4টা, টোটাল 6টা ব্ল্যাঙ্ক সেল আছে। কেন ব্ল্যাঙ্ক কারণ এখানে তো সব কম্বিনেশন নাই, 3টার জন্য 8টা কম্বিনেশন হয় না, তো সেখানে 5টা কম্বিনেশন আছে। হ্যাঁ, তো 5টা কম্বিনেশনের জন্য তোমার এখানে 5টা, এখানে 5টা, 10টা সেল তুমি ভ্যালু পাইছো, বাকি 6টা সেল তুমি ভ্যালু পাও নাই, কারণ ওই যে বাকি যে প্রেজেন্ট স্টেট গুলো এখানে দেয়া নাই, ওগুলোর তো কোনো ট্রানজিশন নাই দেখে এখানে তো কোনো ইনপুট বের করা পসিবল না। সো ওই জন্য যে 3টা প্রেজেন্ট স্টেট এখানে নাই, সেই 3টার জন্য এই 6টা সেল খালি রয়ে গেছে। যদি ট্রানজিশন টেবিল মানে এক্সাইটেশন টেবিলে যদি 8টা কম্বিনেশনই থাকতো, তাহলে তো তুমি সবগুলা প্রত্যেকটা কম্বিনেশনের জন্য ট্রানজিশন থেকে তুমি ইনপুট গুলা বের করতে পারতাম, তাহলে তখন কিন্তু আর কোনো সেল ব্ল্যাঙ্ক থাকতো না, যদি এখানে 8টা কম্বিনেশনই থাকতো। এখানে ব্ল্যাঙ্ক থাকার কারণ হচ্ছে এখানে তো সব স্টেট নাই, যে 3টা স্টেট মিসিং আছে সেই 3টা 3 দুগুণ 6টা যে ভ্যালু পাওয়া যেত ইনপুট 0-র জন্য আর ইনপুট 1-এর জন্য, সেই 6টা কম্বিনেশন এখানে নাই দেখে ওই 6টা কম্বিনেশনই সেলগুলোতে কিন্তু ব্ল্যাঙ্ক, কিছু নাই। এখন এখানে ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এখানে হচ্ছে যেগুলো ট্রানজিশন নাই সেগুলোর আমরা ইনপুট জানি না মানে ডোন্ট কেয়ার, কারণ ইনপুট যদি এখানে থাকতো তাহলে তো আমরা ইনপুট S1 ইনপুট R1 সব ইনপুট গুলো আমরা বের করতে পারতাম প্রত্যেকটা কম্বিনেশনের জন্য, তখন আমরা জানতে পারতাম যে কোন কম্বিনেশনে 0, কোন কম্বিনেশনে 1 বা কোন কম্বিনেশনে ডোন্ট কেয়ার, সেটা আমরা ইনপুট বের করার পরে সেই অনুযায়ী বুঝতে পারতাম। তো এখানে এখন যেহেতু আমরা জানি না মানে ডোন্ট কেয়ার, তার মানে এই যে যেগুলো যেখানে 0 বসানোর, যেখানে 1 বসানোর আর যেখানে ডোন্ট কেয়ার বসানোর বসায় নিলাম, নেওয়ার পরে যেই সেলগুলো খালি থাকতেছে সেই সেলগুলো তো আমরা জানি না মানে ডোন্ট কেয়ার, সেগুলোতেও পরবর্তীতে ডোন্ট কেয়ার বসায় নিতে হবে কে ম্যাপ করার আগে। সো এই সেলগুলোতে ডোন্ট কেয়ার বসায় নেওয়া হলো, তার মানে এখানে কিন্তু 2 টাইপের ডোন্ট কেয়ার আছে। একটা হচ্ছে আমরা যেগুলা ইনপুট এই যে এক্সাইটেশন টেবিল ইউজ করে যে ইনপুট গুলা বের করছি, সেখানে যেখানে ডোন্ট কেয়ার বসানোর সেই ডোন্ট কেয়ার গুলা হচ্ছে এগুলা, যেগুলো আমরা এক্সাইটেশন টেবিল অনুযায়ী বের করে নিছি। আর বাকি যে ডোন্ট কেয়ার গুলা লেখা হয়েছে সেগুলা হচ্ছে আরেক টাইপের ডোন্ট কেয়ার, মানে হলো যে এখানে তো সব ট্রানজিশন দেয়া নাই, যে ট্রানজিশন গুলো দেয়া নাই সেগুলার আমরা ইনপুট জানি না দেখে এখানে ডোন্ট কেয়ার বসাইছি। তার মানে এই কে ম্যাপে কিন্তু 2 টাইপের ডোন্ট কেয়ার আছে, একটা হচ্ছে আমরা এক্সাইটেশন টেবিল থেকে যে ইনপুট গুলো বের করছি সেগুলার কিছু ডোন্ট কেয়ার, আর বাকি ডোন্ট কেয়ার গুলো হচ্ছে আমরা ট্রানজিশন জানি না দেখে ডোন্ট কেয়ার, ট্রানজিশন জানি না দেখে ইনপুট বের করতে পারি নাই তাই ডোন্ট কেয়ার। সো সব ডোন্ট কেয়ারই থাকবে। এখন আমরা কে ম্যাপ করব, মানে এখন যত বড় সব যেখানে ব্ল্যাঙ্ক সেল ডোন্ট কেয়ার বসানোর পরে এই যে পুরা 4 ভেরিয়েবলের যে কে ম্যাপ 16টা সেলে তো এখন কমপ্লিট, কোনো ব্ল্যাঙ্ক নাই। এখন আমরা গ্রুপ করব, এখন সেখানে যত বড় গ্রুপ করা পসিবল সেটা করব। তো এখানে
এই দুইটা ওয়ান আর এই দুইটা ডোন্ট কেয়ার, এই চারটা সেলের বড় গ্রুপ করা পসিবল, এর থেকে বড় গ্রুপ আর হবে না। তো এই চারটা সেলের যে গ্রুপ সেটার এক্সপ্রেশন হবে Q2N X। ঠিক একইভাবে R1 এর জন্য R1 এর যে 10টা ভ্যালু বসানোর পরে যে সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে সব ডোন্ট কেয়ার বসায় নেওয়া হলো। বসায় নেওয়ার পরে এখন আমরা কে ম্যাপ করব। তো এই কলামটা চারটা সেলের একটা গ্রুপ করা যাবে, এর থেকে বড় গ্রুপ করা যাবে না, 1 আর 3টা ডোন্ট কেয়ার নিয়ে। তো এই গ্রুপের এক্সপ্রেশন হবে Q3N X প্রাইম। এই পুরো কলামটা তো এগুলো সব ভ্যারি করে, Q1N Q2N থাকবে না, থাকবে শুধু Q3N X প্রাইম। এরপর একইভাবে S1 R1 তো আমি এখানে হাতে লিখে দেখাইছি, বাকিগুলো তো এখানে সব কে ম্যাপ দেয়াই আছে। এই যে এটা S2, এটা R2, এটা S3 R3 আর এটা Z এরটা আমি দেখাই দিচ্ছি এখন। বাকি এই যে S2 R2 S3 R3 বের করবো। এখন এখানে যে কে ম্যাপ দেয়া আছে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রাখা আছে, তোমরা ব্ল্যাঙ্ক রাখবা না। ব্ল্যাঙ্ক রাখলে যে সমস্যাটা হবে কোথায় আমি বলি। ধরো এখানে ওরা ব্ল্যাঙ্ক রাখছে কোনগুলা, 0 যেগুলা সেগুলা ব্ল্যাঙ্ক রাখছে, 1 আছে, বাকি যেখানে যেখানে ডোন্ট কেয়ার বসানো সব ডোন্ট কেয়ার বসাইছে। সব ডোন্ট কেয়ার কি বসাইছে? আচ্ছা বসাইছে, হ্যাঁ। সব ডোন্ট কেয়ার বসানোর পরে মানে যেগুলা ইনপুট থেকে ডোন্ট কেয়ার পাইছে, তারপরে যে ব্ল্যাঙ্ক সেলগুলো থাকার সেগুলা যে ডোন্ট কেয়ার বসানোর পরে আর 1 বসাইছে, তারপরে 1 আর ডোন্ট কেয়ারে যত বড় গ্রুপ করা পসিবল হয় সেই গ্রুপ করছে। কিন্তু দেখো 0 সেলগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রেখে দিছে, আমি কিন্তু কোনো 0 কোনো কিছু ব্ল্যাঙ্ক রাখি নাই। ব্ল্যাঙ্ক রাখলে কি সমস্যা হবে সেটা এখন বলি। ধরো তুমি যখন S1 এর ভ্যালুগুলো ইনপুট যেগুলো আছে এগুলো তুমি আগে বসাবা। ধরো যেগুলো 0 আছে সেগুলো ব্ল্যাঙ্ক রাখতেছো। ধরো এই সেল ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক। তুমি জাস্ট ডোন্ট কেয়ার যেগুলো সেগুলো বসালা, আর যেগুলো 1 আছে সেই 1 গুলা বসানো, কিন্তু 0 গুলা ব্ল্যাঙ্ক রেখে দিল। তোমার কিন্তু 0 বাদে এমনি কিন্তু ব্ল্যাঙ্ক সেল আছে, যেহেতু এখানে সব প্রেজেন্ট স্টেট নাই, ট্রানজিশন যেহেতু 6টা ট্রানজিশন নাই, সেগুলোর জন্য কিন্তু তোমাকে ডোন্ট কেয়ার বসাতে হবে। এখন তুমি যদি 0 সেলগুলো ব্ল্যাঙ্ক রাখো, তারপরে তো অনেকগুলো ব্ল্যাঙ্ক সেল, এখন কোন সেলগুলোতে আসলে ডোন্ট কেয়ার হবে আর কোন সেলগুলোতে আসলে 0 হবে, তুমি যদি এগুলো ব্ল্যাঙ্ক রেখে দাও তারপরে তুমি নিজেই কনফিউজড হয়ে যাবে। তুমি চিন্তা করো, এই 0 সেলগুলো তুমি খালি রাখলা, তুমি শুধু এই 2টা 1 বসালা আর এই 3টা ডোন্ট কেয়ার বসাল, তারপরে যতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে কোন সেলগুলো যে আসলেই ডোন্ট কেয়ার আর কোন সেলগুলো যে আসলেই 0 তুমি না লিখলে তো বুঝতে পারবে না। এখন তুমি ধরো এই সেল ব্ল্যাঙ্ক রাখছিলা, তুমি এখানে ডোন্ট কেয়ার লিখে দিলা, যখন তুমি বাকি ডোন্ট কেয়ার গুলো যখন লিখবা তখন তুমি এই ব্ল্যাঙ্ক সেল গুলোতেও ডোন্ট কেয়ার লিখে দিলা, সেটা তো সঠিক না। কারণ এই সেলের ভ্যালু 0, এটা ফিক্সড, এটা তো আননোন না। এই সেলগুলোর ভ্যালু যেমন 1 আমরা জানি, এই সেলগুলোর ভ্যালু যে 0 সেটাও কিন্তু আমরা জানি। এখন যেটার ভ্যালু 0 আমরা জানি সেখানে তুমি যদি ডোন্ট কেয়ার বসাই ফেলো তাহলে তো সেটা কারেক্ট না। এই কারণেই 0 যেখানে যেখানে 0, যেখানে যেখানে 1 আর তুমি যেখানে যেখানে ডোন্ট কেয়ার পাচ্ছ সব বসাবা। যেমন এর আগের এক্সাম্পল বোঝানোর সময়ও কিন্তু আমি বলছিলাম যে আমি সব 0, সব 1, সব ডোন্ট কেয়ার সব বসাবো, কোনো ব্ল্যাঙ্ক সেল রাখবো না। তারপরে আমি 1 এর গ্রুপ করি আর 0 গ্রুপ করি, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু কোনো সেল ব্ল্যাঙ্ক রাখবো না। যেখানে 0 হবে, যেখানে 1 হবে আর যেখানে ডোন্ট কেয়ার হবে সব বসাবো, তারপরে গ্রুপ করব। ব্ল্যাঙ্ক রাখলে সমস্যাটা যেটা হবে যে বললাম, এখানে এই 0, 1 ডোন্ট কেয়ার বসানোর পরে এই 2টা আর এই 4টা যে 6টা সেল ব্ল্যাঙ্ক, সেটা কেন ব্ল্যাঙ্ক? ট্রানজিশন নাই এই জন্য ব্ল্যাঙ্ক, সেগুলো তো ডোন্ট কেয়ার হবেই। এখন তুমি 0 সেলগুলো ব্ল্যাঙ্ক রেখে দিছো এবং ব্ল্যাঙ্ক সেল দেখে তুমি ওইটাকে ডোন্ট কেয়ার ভেবে এই সেলগুলোতে তুমি ডোন্ট কেয়ার লিখে রাখলা, তাহলে তো ভুল। এগুলার ভ্যালু তো ডোন্ট কেয়ার না, এই সেলগুলার ভ্যালু 0, এটা ফিক্সড, আমরা জানি এটার ভ্যালু 0, আননোন না। এই জন্যই যেখানে 0, যেখানে 1 আর যেখানে ডোন্ট কেয়ার সব বসাতে হবে। বসানোর পরে যে সেলগুলো খালি থাকবে সেগুলো তো ডোন্ট কেয়ার হবেই।
কিন্তু সেটা সব ভ্যালু বসানোর শেষে। লাস্ট কাজ হচ্ছে ব্ল্যাঙ্ক সেলগুলোতে ডোন্ট কেয়ার বসানো, সেখানে জিরোর সেলগুলো খালি রাখা যাবে না, রাখলে কনফিউশন ক্রিয়েট হবে। তো এখানে তো এটা তো সরাসরি লিখে দিছে, এটা তো বইয়ের ছবি, এটা তো এভাবে ডিটেলসে বুঝায় না। এখন তুমি ওই যে সেলগুলো, জিরোর সেলগুলো ব্ল্যাঙ্ক রেখে তুমি যদি শুধু ওয়ান আর ডোন্ট কেয়ার বসাও, তারপরে দেখা গেলো জিরোর সেলগুলো তুমি ডোন্ট কেয়ার লিখে রাখছো, যেটা ভুল। এই জন্য সব বসাতে হবে, বসানোর পরে তারপরে কে ম্যাপ করতে হবে। তো যেটা বললাম, এখানে যদিও ওরা কে ম্যাপে ব্ল্যাঙ্ক রাখছে, তুমি ব্ল্যাঙ্ক রাখবা না, তুমি যেখানে জিরো, যেখানে ওয়ান আর যেখানে ডোন্ট কেয়ার থাকার সব লিখবা কে ম্যাপে, সব সেলে সব ভ্যালু বসাবা, তারপরে গিয়ে কে ম্যাপ করবা। তারপরে কে ম্যাপ করলে তুমি এই এক্সপ্রেশন গুলাই পাবা। এখানে যে S2 এর এক্সপ্রেশন আছে, R2, S3, R3 এক্সপ্রেশন সব দেয়া আছে। তারপরে কে ম্যাপ করে নিজে মিলাই দেখবা মিলে কিনা। এখন আমি আউটপুট Z এর কে ম্যাপটা বুঝাই দিই। এটাও 4 ভেরিয়েবলের, এই যে Q1, Q2, Q3 আর X 4 ভেরিয়েবল। সো এটা হচ্ছে কম্বিনেশন কিভাবে বের করবো তা তো বললাম, 0 0 1 0, 0 1 0 0, 0 1 1 0, 1 0 0 0, 1 0 1 0। এই সেলগুলোতে জিরো বসবে সব, যদিও এরা ব্ল্যাঙ্ক রাখছে, ব্ল্যাঙ্ক রাখবা না, যেটা বললাম ব্ল্যাঙ্ক রাখবা না। তো ওই 5টা সেলে 5টা জিরো বসাবা। এরপরে একইভাবে 0 0 1 1, 0 1 0 1, 0 1 1 1, 1 0 0 1 আর 1 0 1 1। এই যে 5টা কম্বিনেশন বললাম, সেই 5টা কম্বিনেশনে কোথাও 0 কোথাও 1 বসাবা। 1 0 0 1, এই কম্বিনেশনে একটা 1 বসবে, যে 1 0 0 1 কম্বিনেশনে একটা 1 বসবে। আর একটা হচ্ছে 1 0 1 1 কম্বিনেশন একটা 1 বসবে, এটা হচ্ছে 1 0 1 1 কম্বিনেশনের 1। আর বাকি তো জিরো, সেই জিরো গুলো অবশ্যই বসাবে। বসানোর পরে এখানে তো কোনো ডোন্ট কেন, সব জিরো। সো এখানে 5টা জিরো, 8টা জিরো আর 2টা 1। সেই 8টা জিরো হচ্ছে এই জিরো গুলো, 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো আর 2টা 1 বসানোর পরে যে সেলগুলো খালি থাকবে সেই সেলগুলোতে ডোন্ট কেয়ার বসাবো। সেল খালি থাকবে এগুলাই, এই 2টা আর এই রো এর 4টা, এই 2টা আর এই রো এর 4টা ডোন্ট কেয়ার বসায় নিবা। তারপরে গিয়ে গ্রুপ করবা। তো গ্রুপ এটাই হবে, 2টা ডোন্ট কেয়ার আর 2টা 1 নিয়ে 4টা সেলের একটা গ্রুপ হবে। এই গ্রুপের এক্সপ্রেশন হবে Q1N and X। ঠিক আছে? তো এভাবে সবগুলো প্র্যাকটিস করো। তো যা বুঝানোর ডিটেলসে আমি বুঝাই দিলাম, বাকি প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের। তারপরে যে ইকুয়েশন পাবা সেই ইকুয়েশন অনুযায়ী লজিক ডায়াগ্রামটা আঁকতে হবে। তো আমি লজিক ডায়াগ্রামটা একবার বুঝাই দিই। ইকুয়েশন তো সেম, যেভাবে তুমি কে ম্যাপ করো 4 ভেরিয়েবলের কে ম্যাপে এই সেম ইকুয়েশনই পাবা। এখন এই যে 3টা SR ফ্লিপ ফ্লপ, S1 R1 Q1 Q1 প্রাইম, S2 R2 Q2 Q2 প্রাইম, S3 R3 Q3 Q3 প্রাইম। তারপরে 3টা যে ক্লক আছে, 3টা ফ্লিপ ফ্লপের ক্লক শর্ট করে এখানে ক্লক লিখবা। তারপরে এক্সটার্নাল ইনপুটের জন্য এখানে মাঝে কিছু জায়গা গ্যাপ দিয়ে একটা এক্সটার্নাল ইনপুটের লাইন আঁকবা, তার সাথে এক্স প্রাইমের লাইন আঁকবা। এখন এক্সপ্রেশন অনুযায়ী কানেকশন দিতে হবে। প্রথমে হচ্ছে S1 হচ্ছে Q2N and X, এটা এই যে এটা হচ্ছে X আর এটা হচ্ছে Q2N, সেটা এন্ড করে S1 এ দেওয়া হলো। R1 হচ্ছে Q3N and X প্রাইম, এন্ড গেটের একটা ইনপুট হচ্ছে X প্রাইম আর একটা ইনপুট Q3 থেকে আসবে, এই যে Q3 এন্ড করে সেটা R1 এ দেওয়া হলো। তারপরে S2 তে হচ্ছে Q1N প্রাইম, Q2N প্রাইম and X। সো 3 ইনপুটের এন্ড গেট লাগবে, একটা হচ্ছে Q1 প্রাইম, Q2 প্রাইম আর একটা X। সো এই যে এটা হচ্ছে Q1 প্রাইমের লাইন, এটা হচ্ছে Q2 প্রাইমের লাইন আর এটা হচ্ছে X ইনপুটের লাইন আঁকা হয়েছে। এখানে সব একসাথে আঁকা আছে তো এই জন্য ঘিঞ্জি ঘিঞ্জি লাগতেছে, তুমি একটা একটা করে আঁকলে এভাবেই পাবো। তারপরে R2 হচ্ছে Q2N X or Q2N Q3N। তো Q2N X যেটা, আচ্ছা Q2N পরে বলতেছি, Q2N Q3N এন্ড করতে হবে আগে, সেটা দেখে। এই যে এটা এন্ড গেট Q2N Q3N, এই যে Q2 লাইন হচ্ছে এটা,
আর Q3 লাইন হচ্ছে এইটা, দুইটা অন্য জায়গায় গেছে, সো এই একই লাইন থেকে কমন নোড দিয়ে আঁকা হয়েছে, ঠিক আছে, আলাদাভাবে আর আঁকা হয়নি। সো এটা Q2n আর এটা Q3n এন্ড করা হলো, সেটা আবার একটা অরে দিতে হবে, সেই অর্গেটা দেওয়া হলো। আর একটা অর্গেটে কি দিতে হবে, Q2n and x করে সেটা অর্গেটে দিতে হবে। Q2n and x হচ্ছে যে S1 এর কম্বিনেশনটাই কিন্তু Q2n and x। সো আলাদা করে তোমার Q2n x এন্ড করার জন্য আর একটা এন্ড গেট লাগবে না। Q2n x এর যে লাইনটা আছে, এটা হচ্ছে এই লাইনটা, আউটপুট লাইনটা, এই লাইন থেকে কমন নোড নিয়ে অর গেটে দিয়ে দিলেই হলো। সো Q2n x যে কম্বিনেশনটা সেটা S1 এর যে আউট এখানে ইন কম্বিনেশন এন্ড গেটের আউটপুট, সেখান থেকে অর গেটে দেওয়া হলো, আলাদা করে আর আঁকা হলো না, দরকার নেই। তারপরে অর করার পরে সেটা R2 তে যাবে। এরপর হচ্ছে S3 হচ্ছে x প্রাইম, x প্রাইম থেকে সরাসরি S3 তে দিবা। আর R3 হচ্ছে x, সেটাও সরাসরি x থেকে R3 তে দিবা। আর বাকি থাকে z, z এর কম্বিনেশন হচ্ছে Q1n and x। তো এই যে এন্ড গেট, একটা ইনপুট x আর একটা ইনপুট আসবে Q1 থেকে, দুটো এন্ড করে আউটপুটের নাম হবে z, এটা হচ্ছে এক্সটার্নাল আউটপুট। আর এখানে Q3 প্রাইমটা খালি থাকতেছে, কারণ কোনো কম্বিনেশনে Q3 প্রাইম নাই, এজন্য এটা খালি, খালি থাকলে খালি। এই হচ্ছে লজিক ডায়াগ্রামটা। তো এটা হচ্ছে এই ট্রানজিশন টেবিল থেকে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আউটপুট দেওয়া ছিল, সেখান থেকে তোমাকে এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলা ছিল। এই কারণে তোমাকে তিনটা এসআর, S1 R1 S2 R2 S3 R3 ইনপুট গুলো বের করা হলো। তারপরে কেম্যাপ করতে হবে, কেম্যাপ করে যে ইকুয়েশন পাবা সেই ইকুয়েশন অনুযায়ী ডায়াগ্রাম আঁকলেই কমপ্লিট ডিজাইন। বুঝা গেছে? Yes, ma'am. জি ম্যাম।